নেটওয়ার্ক থিওরিটা আসলে আমাদের ইলেকট্রিক্যালের নলেজ গেইন করতে হলে এইটা হচ্ছে প্রথম হচ্ছে যে সাবজেক্ট। এটা যদি খুব ভালোভাবে বোঝা যায় তাহলে ইলেকট্রিক্যাল সহজ হয়ে যাবে। ইলেকট্রনিক্স মেশিন সবকিছুকে আমরা যে কোনো জিনিসকে ফিজিক্যাল জিনিসকে আমরা সার্কিটে কনভার্ট করে দিই। সার্কিটে কনভার্ট করার পরে আমরা হচ্ছে যেটা হচ্ছে অ্যানালাইসিস করি। সুতরাং আমরা যদি সার্কিটটা যদি ভালোভাবে জানা থাকে, সার্কিটটা যদি ভালোভাবে অ্যানালাইসিস করতে জানি, তাহলে খুব ইজিলি ভাবে আমার হচ্ছে যে যে কোনো সাবজেক্ট আমার কাছে খুব সহজ হয়ে যাবে। আমাদের সার্কিটেই অনেক সময় সমস্যা থাকে, সব পুরো কনসেপ্ট ক্লিয়ার থাকে না, যার কারণে আমার সার্কিট অনেক সময় বুঝতে সমস্যা হয়, আমরা হচ্ছে কনফিউশনে পড়ে যাই। ঠিক আছে। এই সাবজেক্টে যারাই মোটামুটি বসে তারা সবই চার্জ সম্পর্কে জানে, কারেন্ট সম্পর্কে জানে, ভোল্টেজ সম্পর্কেও জানে, কিন্তু তারপরেও কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব মানে বোঝাটা একটু দরকার। ক্রিটিক্যাল কিছু ম্যাথে যায়, আবার ক্রিটিক্যাল হচ্ছে দিলে তখন হচ্ছে কনফিউশন তৈরি হয়। চার্জ নিয়ে কোনো কিছু বলতেছি না, তবে চার্জের কারেন্ট নিয়ে আমরা যদি প্রথমে শুরু করি একটু যদি, ঠিক আছে। তো কারেন্ট আমরা মেইনলি যে ডেফিনেশন, ম্যাথমেটিক্যাল ডেফিনেশন জানি, সেটা হচ্ছে ডিকিউ ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, আই আছে। কিউ হচ্ছে কি চার্জের পরিমাণ, ঠিক আছে, চার্জ, চেঞ্জ অফ চার্জ। এখন কিউটা যদি কোনো একটা টাইমের ফাংশন হয়, সাপোজ কিউটি যদি হয়, যেটা হচ্ছে কোনো সময়ের সাথে পরিবর্তন হচ্ছে, সাপোজ আমি যদি ধরি যে এইরকম আমার কোনো সময় চার্জ কমছে, কোনো সময় বাড়ছে, কমছে বাড়ছে, আবার এইভাবে কোনোভাবে এইভাবে যাচ্ছে, তাহলে আমার হচ্ছে যে কারেন্টটাও আমার তখন কি করবে, ভ্যারি করবে, তখন কারেন্টও আমার টাইমের কি হয়ে যাবে, ফাংশন হয়ে যাবে, তখন কারেন্ট আই অফ টি হবে, ডি কিউ অফ টি হবে, ডিটি হবে। ঠিক আছে। যেটা আমরা এসির ক্ষেত্রে হয়, এসির ক্ষেত্রে হয় কি, যেহেতু কারেন্ট মানে হচ্ছে যে ভ্যারিয়েবল মানে হচ্ছে 50 হার্জ, কারেন্টের সেকেন্ডে 50 বার্সের দিক পরিবর্তন করে, তার মানে চার্জও আমার হচ্ছে কি, একবার চার্জ চার্জ এরকমই মোটামুটি ফ্লো করবে, একদিকে ফ্লো হইতে হইতে ম্যাক্সিমামে যাবে, আবার হচ্ছে নেগেটিভ দিকে যাবে। তার মানে হচ্ছে যদি আমার চার্জটা যদি কোন টাইমের ফাংশন হয়, তাহলে হচ্ছে আমার কারেন্টটা হচ্ছে কি একটা টাইমের ফাংশন হয়ে যাবে। যেমন যদি আমার চার্জ নির্ণয় করতে বলে, যে আমার হচ্ছে যে কোনো একটা মুভমেন্টে বা কোনো একটা, সাপোজ আমার যদি হয় এইটা হচ্ছে টি হয়, আর আই অফ টি আমার যদি কোনো একটা কার্ভ দিয়ে দেয়, সাপোজ কারেন্ট হচ্ছে এরকম, এটা হচ্ছে টি এর হচ্ছে যে টি বারবার। এখন যদি আমার এখানে বলে যে এই টোটাল সময়, এটা যদি আমি সাপোজ কোনো একটা টাইম ধরে নিই, সাপোজ 10 সেকেন্ড ধরে নিই, তাহলে এই টোটাল সময় টোটাল কত চার্জ ফ্লো হয়েছে, এইভাবে যদি ক্যালকুলেশন দেয়, তখন তাহলে কি করতে হবে, তাহলে আমি যদি এই ইকুয়েশন থেকে আমি যদি দেখি যে আই অফ টি সমান হচ্ছে ডি কিউ অফ টি ডিভাইডেড বাই হচ্ছে ডিটি, তাহলে আমাকে চার্জ বের করতে হলে আমাকে ইন্টিগ্রেশন করা লাগবে। ইন্টিগ্রেশন কিভাবে হয়, আমি যদি এইদিকে যদি ডি কিউ অফ টি সমান হচ্ছে আই অফ টি ডিটি, তাহলে টোটাল কিউব যদি আমি নির্ণয় করতে চাই, এটা কি করতে হবে, ইন্টিগ্রেশন করতে হবে। তাহলে কারেন্টকে আই করতে হলে এটাও কি হবে, এটাও ইন্টিগ্রেট হয়ে যাবে, কারেন্টকে ইন্টিগ্রেট করতে হবে। ঠিক আছে। এবং যে সময় থেকে আমি নিচ্ছি, আমি যদি 0 থেকে t টাইম পর্যন্ত আমি ইন্টিগ্রেশন করি, তাহলে আমার লিমিট হবে আমার কত, 0 to t হবে। এটাও কত হবে, 0 to t হবে। এটা 0 to t হবে না, এটার লিমিট হবে, যেহেতু আমি এখানে কিউ টি এর সাপেক্ষে করতেছি, দ্যাটস মিন এটা হবে আমার লিমিটটা হবে কিউ অফ টাইম 0 টু হচ্ছে কিউ অফ টি। তাহলে যদি আমি এটাকে লিমিটটাকে আমি যদি ওপেন করি, তাহলে সেটা যেটা হবে যে কিউটিকে, ডি কিউটি ছিল এটা, ডি কিউটিকে যদি আমি ইন্টিগ্রেট করি, তাহলে আমি পাবো কিউ অফ টি, লিমিট পাবো
আর এদিকে ইন্টিগ্রেশনে যে পাবো আমি লিমিট 0 to t I of t dt। তাহলে আলটিমেটলি আমি হচ্ছে যদি লিমিট বসাই তাহলে qt সমান পাবো q of 0 প্লাস হচ্ছে 0 to t I of t dt। এই হচ্ছে ইকুয়েশন। আমরা কারেন্ট ভোল্টেজ সবকিছু জানি, কিন্তু আমি যদি এই ইকুয়েশনটা না বুঝি তাহলে আমাকে যদি সিম্পল একটা ম্যাথ দিয়ে দেয় আমরা সবাই ওখানে অনেক আটকে যাবো। সাপোজ যদি আমি একটা ম্যাথে ডিজাইন করি, লেটস সে এই হলো আমার কারেন্ট, এদিকে হলো সময়, এই হলো কারেন্টের একটা শেপ। এই শেপ হচ্ছে স্কোয়ার, আইটি স্কোয়ার যদি আমি বলি, এটা স্কোয়ার শেপের আছে, লিনিয়ার শেপ না। এটা যদি 1 হয়, এটা যদি 2 হয়, তাহলে এই পিরিয়ডে যে 1 থেকে 2, এই 2 যদি আমি সেকেন্ড ধরি, এটা টি অফ সেকেন্ড, তাহলে এই সময়ের মধ্যে আমার হচ্ছে চার্জ কত ফ্লো করবে যদি আমার ইনিশিয়াল চার্জ থাকে, ইনিশিয়াল চার্জ সাপোজ মনে করো 100 কুলম্ব আছে, ইনিশিয়াল চার্জ যদি 100 কুলম্ব থাকে তাহলে তখন কি হবে? এটা এই ম্যাথ সলভ করতে হলে আমাকে এই ইকুয়েশন ব্যবহার করতে হবে, যে কিউ অফ টি সমান হচ্ছে কিউ অফ 0 প্লাস ইন্টিগ্রেশন 0 অফ 2t it হচ্ছে dt। এটা সাপোজ মনে করলাম এটা যদি 1 ধরি, এর পিক ভ্যালু হচ্ছে 1, এটা লিনিয়ার না, এটা হচ্ছে যে একটু প্যারাবোলিক টাইপের আছে, আই স্কোয়ার টাইপের, এজন্য আমি আই স্কোয়ার লিখছি। এটা হলে তাহলে কিউ অফ ইনিশিয়াল চার্জ কত ছিল? 100 কুলম্ব। আর এটা যেহেতু কার্ভটা পুরো পিরিয়ডে বা পুরো 2 সেকেন্ডে একই রকম কার্ভ না, সুতরাং এটা হচ্ছে কি রকম হবে, এটাকে দুই ভাগে ভাগ করে নিতে হবে। এবার 0 to 1 নিতে হবে, আর একটা নিতে হবে এইটুকু হচ্ছে আমার লিনিয়ার, সোজা নামছে। আর একটা নিতে হবে আমার হচ্ছে 1 to 2। এইভাবে আমাকে সলভ করতে হবে। এখন 0 to 1 পর্যন্ত আমার এই কার্ভের ইকুয়েশনটি, 0 to 1 কার্ভের ইকুয়েশন হচ্ছে i of t এর উপর স্কয়ার, ঠিক আছে, 0 to t হচ্ছে dt। আর 1 to t, 1 to 2 এই টাইমের মধ্যে হচ্ছে যে আমার এটা হচ্ছে এটা কি, এটা স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে। স্ট্রেট লাইনের ইকুয়েশন কি রকম হবে? স্ট্রেট লাইনের ইকুয়েশন আমরা যদি করতে যাই তাহলে আমরা জানি y সমান mx প্লাস c লাগে আমার, এই হচ্ছে স্ট্রেট লাইনের ইকুয়েশন, ঠিক আছে। এটা একটা ইকুয়েশন ব্যবহার করতে পারি, অথবা হচ্ছে আমার ঠিক আছে x মাইনাস x1 ডিভাইডেড বাই আছে x1 মাইনাস x2 সমান হচ্ছে y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এটা ব্যবহার করে আমরা হচ্ছে যে ইকুয়েশনটা আমরা বাইর করতে পারি। তো এই ইকুয়েশন বের করে নিয়ে দেন হচ্ছে যে আমরা হচ্ছে পুরো ক্যালকুলেশন করতে হবে। ডাইরেক্ট যদি আমি ইকুয়েশন লিখি, এম হচ্ছে আমার কত, ঢালটা হচ্ছে আমার 1 to 2 মানে মাইনাস
1 ডিভাইডেড বাই 1, তার মানে হচ্ছে -1। ঠিক আছে, তার মানে ইকুয়েশনটা হবে মাইনাস টি প্লাস হচ্ছে সি এর ভ্যালু করতে হবে। আমি ডাইরেক্ট যদি বসাই যে টি এর ভ্যালু যখন 2 তখন হচ্ছে আমার 0, তার মানে টি এর ভ্যালু যখন 2 তখন হচ্ছে আমার 0, তার মানে এটা হবে 2 হবে। আমি এটা ব্যাক ক্যালকুলেশন করে আমি চেক করে নিতে পারবো আমি যে টি এর ভ্যালু যখন আমার হচ্ছে অন তখন হচ্ছে অন, আর টি এর ভ্যালু যখন আমার হচ্ছে 2 তখন হচ্ছে y equal to 0। ঠিক আছে, তার মানে হচ্ছে এটা তখন হবে, এই ইকুয়েশনটা যদি আমি লিখি তাই এটা হবে মাইনাস টি প্লাস হচ্ছে 2। মেহেদি তুমি কিছু বলছো? শোনা যায় না, আনমিউট করে বলতে হবে কিছু বললে। এবারে সে ইন্টিগ্রেশন করে পুরো ভ্যালু বসালে আমার যে টোটাল চার্জের আমি পরিমাণ পেয়ে যাবো। শোনা যায় না মেহেদি তোমাকে, আনমিউট করতে হবে। ভাইয়া শুনতে পাচ্ছেন আমাকে? এখন শোনা যাচ্ছে, বলো। ও আচ্ছা, আমি তো ভাবছিলাম মনে হয় আপনি আমাকে মিউট করে রাখছিলেন কিনা। আমি তো অনেকক্ষণ তো ট্রাই করতেছি কথা বলার জন্য। আহ, হ্যাঁ ভাই, এইখানে একটু বুঝতে পারছি। ভাই এইখানে একটা যে বিষয়, ভাই এই যে হুম, স্ক্রিনে যে দাগটা পড়ছে এটা কি আপনার ওখান থেকে পাইছেন নাকি? তোমার এখান বুঝতে থেকে পারছি। পড়ছে, তুমি দাগ দিছো। ও আচ্ছা আচ্ছা, আমি তো এটা এই জন্য আমি ভাবছিলাম যে এরকম হচ্ছে কেন, তাহলে এটা অন্য অপশনে চলে গেছিল আর কি। এটা আমি খুঁজতেছিলাম যে কোথায় এটা এই সমস্যা হচ্ছে। ওইটা ভাই রিমুভ করলে একটা আনমিউট রিমুভ করলেই করে হবে। দেন। আর ভাইয়া এই যে ইন্টিগ্রেশনের যে ব্যাপারটা এখানে, হুম, এই এখানে একটু সবই বুঝছি। আমার এই গতদিন একটু প্রবলেম হচ্ছিল, অনেকদিন ইন্টিগ্রেশন করা হয় না আপনার। দুই সাইডে ওই যে ইন্টিগ্রেশনের সিম্বলটা যখন দেয় তখন ওর সাথে একটা ডিটি আসে না, মানে দুই সাইডে যখন ওই ইন্টিগ্রেশনের সিম্বল দিই, ইন্টিগ্রেশনের সিম্বলের সাথে তো একটা ডিটি থাকে। ডিটি এখন তো এখানে যে কিউটি, ডিটি তো থাকে, আমি তো এখানে ধরো যে ইন্টিগ্রেশন তো আমি করলাম, ঠিক আছে না? দেখো এখানে আবার ইন্টিগ্রেশনটা, আমাদের ইন্টিগ্রেশনে বুঝতে হ্যাঁ একটু সমস্যা আছে অনেকের। ঠিক আছে, আমি একটু বুঝাই তাহলে ইন্টিগ্রেশনটা বুঝতে পারবো। বহুদিন করা হয় না, তো ওটা আমি একরকম একটু কনফিউশনে পড়ে গেছিলাম। তো ওইখানে ওই যে আপনার কিউটি এর সাথে যখন ডিটি দেয়া হচ্ছে, ওইটা তো আবার ওই মানে ডিকিউ ভাগ ডিটি রে যখন ইন্টিগ্রেশন করতেছি তখন ইন্টিগ্রেশন সিম্বল দেওয়ার সাথে সাথে ডিটি লিখতে হবে না এই সাইডে। ওই যে ওইখানে মানে এইখানটায় আপনার। বুঝছি। আচ্ছা, এই দাগগুলো কিভাবে পড়লে এগুলো? এগুলো কি তোমার ওখানটা মোছা যায় দেখতো? এটা তো ভাইয়া আমিও তো বুঝে উঠতে পারতেছি না, তবে আমি স্ক্রিনে হাত দেওয়ার সাথে সাথে দেখলাম দাগ পড়ছে। এই যে আবারও দাগ পড়তেছে মনে হয়, এই যে আমি নাকি না, এখনো তোমার পড়তেছিল। ওই অ্যানোড অ্যানোড কি সিলেক্ট হয়ে আছে?
আচ্ছা দেখেন তো এবার, না এই এটাও যে তো হচ্ছে না। এই অপশনটা কলমের মতো যেটা অপশন আছে। আচ্ছা এই যে হ্যাঁ ওইটা, আচ্ছা আমার এখান থেকে ওইটা দিয়েছি মুছতেছে, কিন্তু ওখানে তো, দাঁড়া মুছতেছে, ওখানে তো ইরেজ পাচ্ছি না। মুছেছে এবার দাঁড়া। এখানে দেখো এখানে ইন্টিগ্রেশন বুঝতে আমাদের অনেক মানে সমস্যা আছে। আমি যদি লিখি একবারে, আইটি মানে হচ্ছে কি, ডি কিউ আপ বাই হচ্ছে ডিটি, ঠিক আছে। জি ভাইয়া। আমি এই ডিটি কে এবারে পাঠাইলাম, তাহলে আইটি ইন্টু হচ্ছে, একটু ভাই মার্ক করেন ভাই, একটু মার্ক না করলে বুঝতে পারছে না, একটু মার্ক, মানে আপনি একটু মাউস দিয়ে একটু দাগ দেন তাহলে বুঝতে আমার পারবেন মাউস ভাই কি দেখা যায় না, কথাটা। কলমে যে লিখতেছি না, এটা। আপনি কি আজকে অফিসে ভাইয়া না বাসায়? আছি অফিসে। তাহলে তো শনিবার দিনও। আমাদের তার সঙ্গে বিতে শিফটিং দিচ্ছি, দেখা যায় এখন। ইজিসিবি, না ভাই এখনো দেখা যাচ্ছে না। কি কর, স্ক্রিন পজ হয়েছে কেন, ইউর স্ক্রিন ইজ পজড। ভাই পিজিসিবি তে ছুটি একটু বেশি থাকতেছে না? আছে ছুটি, আছে ছুটি যে আছে, আবার ছুটি নেই, কোনো ছুটি নেই, শিফটিং এ 7 দিনে ডিউটি করা লাগে। হ্যাঁ, এখন মনে হয় দেখা যাচ্ছে। এই যে দেখো, আই অফ টি সমান হচ্ছে ডি কিউ অফ টি ডিভাইডেড বাই ডিটি, ঠিক আছে না। হ্যাঁ। বের করবো এখন কিউ অফ টি বাই করবো, তো এই ডিটি কে এরপরে নিয়ে আসলে কি হবে, ডিটি, ঠিক আছে। আর এদিকে তাহলে কি ডি যে কিউ অফ টি, বোঝা গেছে। হ্যাঁ, হ্যাঁ। যখন বের করবো তাহলে এইটাকে আমি বাম পাশে যদি ডি কিউ অফ টি সমান হচ্ছে আই টি আই ডিটি, ঠিক আছে। এখানে জি। এই যে কারেন্ট আছে এটাকে আমি হ্যাঁ, টি এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, মানে ডেরিভেটিভ করেছি, ঠিক আছে। আর আচ্ছা। এইটা হচ্ছে ডি কিউ টি অফ হচ্ছে যে চার্জের ছোট একটা অংশ, যদি আমি বলি চার্জের একটা ছোট একটা অংশ, ডি কিউ অফ টি। তো এই আই অফ টি হচ্ছে ডিটি এর রেসপেক্টে হয় তোমার হচ্ছে ডেরিভেটিভ হয়। তো এখন, এখন ভাই ইন্টিগ্রেশন এখন শোনো, এখন আমি যে কিউটি বাইর করতে চাই কোনো একটা ডেরিভেটিভ ডি কিউ অফ টি, ঠিক আছে না। এখন এইখান থেকে হ্যাঁ, যদি আমি কিউটি বাইর করতে চাই, তার মানে এটাকে কি ইন্টিগ্রেশন করতে হবে না। হ্যাঁ, এখন এটা তো ইন্টিগ্রেশন বুঝো, করলে আরেকটা ডিগ্রি আসছে না এর সাথে? হ্যাঁ এটা তো, আরেকটা ডি কিউ কেন, আমরা জাস্ট ডিএক্স কে ইন্টিগ্রেশন করি না, ডিএক্স কে ইন্টিগ্রেশন করলে কি এক্স পাওয়া যায় না। না ওইটা বলিনি ভাইয়া, মানে যখন ইন্টিগ্রেশনের সিম্বল দিব তখন কোনো ডিটি নিয়ে আসতে হবে কিনা ওই সিম্বলের সাথে, মানে সিম্বলের কথাটা না না বলতেছি আমি। না, নাকি এখানে শুধু তো ওই ওইখান থেকে সিম্বলটা দিলে সাপোজ হবে? তুমি মনে করো যে কোনো একটা মনে করো কনস্ট্যান্ট কে তুমি হচ্ছে যে কি, কনস্ট্যান্ট হচ্ছে ডেরিভেটিভ ছিল সাপোজ মনে করো, ঠিক আছে, হ্যাঁ, এরকম ছিল কোনো একটা কনস্ট্যান্ট। এখন একে যদি ডেরিভেটিভ করো তাহলে কনস্ট্যান্ট বের হয়ে গেল, ইন্টিগ্রেশন অফ পি ডিএক্স হলো না, এখন এই ডিএক্স কে ইন্টিগ্রেশন হ্যাঁ, করলে কি পাওয়া যায়, এক্স পাওয়া যায় না। এখানে ওই সেম কনসেপ্ট। হ্যাঁ। তো এখন ওই কিউটির সাইডে ভাই ওই ডিএক্স টা কই? কিউটির সাইডে তো ডি, ওই ডিটাই কি ডিএক্স এর কাজ করতেছে? ডি মানে মানে কিউটির সাথে ডিএক্স নেবে, এখানে তো কিউটিটা তো একটা সলভ, এখানে দুইটা না চলক, কিউটি একটা সহজ ভাই হচ্ছে, আমি বুঝতে পারছি, মানে আমি শুধু ওই শোন শোন, সিম্বলের এখানে সাথে। তোমার হচ্ছে চলক হচ্ছে একটা টি, একটা, ঠিক আছে না, ভ্যারিয়েবল এক্স এর টি, আর একটা ভ্যারিয়েবল এক্স হ্যাঁ, যে হ্যাঁ। তোমার হচ্ছে যে ডিটি, মানে কিউটি, ঠিক জি আছে না। ভাই। মানে জি। কিউটা, কিউ একটা ফাংশন, ঠিক আছে সময়, হ্যাঁ, এখানে কিউ অফ টি মানে কিউ এর চার্জের একটা ফাংশন হচ্ছে যে টাইমের হচ্ছে একটা ফাংশন, আর ডিটি হচ্ছে কি, আমি হচ্ছে টি হচ্ছে এখানে টাইম, ঠিক আছে। জি। এখন এটাকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো কি,
এটাকে ইন্টিগ্রেশন যদি আমি করি তাহলে আমি ডি অফ কিউ অফ টি নিতেছি, আর এটাকে আমি যেহেতু আমি বাম পাশে ইন্টিগ্রেশন নিলাম, ডান পাশে ইন্টিগ্রেশন নিতে হবে। ঠিক আছে, হ্যাঁ এখন এই ইন্টিগ্রেশনের লিমিটটা কি হবে? এটা তো আমি দেখতে পাচ্ছি যে টি এর রেসপেক্টে আমি যে ডেরিভেটিভ আছে এবং টি এর রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করছি, তাহলে এখানকার লিমিট অবশ্যই কি হবে? টি এর লিমিট হবে। আমি টি। 0 টি সেকেন্ড থেকে টি সেকেন্ড পর্যন্ত নিই, টি হবে। বাট এ পাশে কি হবে? এ পাশে কি এই টি এর লিমিট হবে? এ না, পাশে চলক কি? ও সাইডে তো উঠে যাবে, এই চলক কি? ও কিউ সাইডে তো টি। উঠে যাবে। ঠিক আছে না? যে এ পাশে চলক হচ্ছে কিউ অফ টি। বোঝা গেছে? যে তার মানে এইটা যেটা আমি দিয়েছি এটা হবে না, এটা হবে আমার যেটা, যে এখানে টি সেকেন্ড 0 সেকেন্ড থেকে করছি, তার মানে এটাও লিমিট হবে যে কিউ 0 সেকেন্ডে কত ছিল সেই লিমিট থেকে কিউ টি সেকেন্ডে কত হবে সেটা লিমিট হবে। ঠিক আছে, এটা একটু বুঝো ভালো করে। এটা বুঝো এই কারণে, তোমার হচ্ছে যখন ক্যাপাসিটারে বিশেষ করে অপ এর ইন্টিগ্রেটর সার্কিটে যেটা ইকুয়েশন থাকে, ঠিক আছে, ইন্টিগ্রেশন সার্কিটের জি মুখ্য ভাই, এই জায়গাটাই তো প্যাচটা এখানে খাই। এই আউটপুট আমরা ডাইরেক্ট লিখি, কি লিখি? -1 বাই আর সি হচ্ছে ইন্টিগ্রেশন দিয়ে দিই কি ভিআইটি ভিডি টিটি, এভাবে ইন্টিগ্রেশন লিখে দিই। ঠিক আছে, 0 টু টি লিখি। ঠিক আছে, কিন্তু এই ইকুয়েশন কখন প্রযোজ্য হবে? এই ইকুয়েশন দিয়ে তো তুমি সব ম্যাথ করা যাবে না। ওই ইকুয়েশন যদি ক্যাপাসিটরের চার্জ যদি আমার জিরো থাকে, ইনিশিয়াল চার্জ যদি জিরো থাকে, ক্যাপাসিটরের একপাশে ইনিশিয়াল চার্জ যদি জিরো থাকে মনে করো, মানে ভি আউটপুট যদি ইনিশিয়ালি জিরো থাকে, তাহলে এটা তোমার হচ্ছে যে কাজ করবে। অথবা যখন আমার হচ্ছে যে একটা সাইকেল পর যখন আমাকে আবার ক্যালকুলেশন করা লাগবে, সাপোজ এই সাইকেলের জন্য ক্যাপাসিটর ওই ইন্টিগ্রেটর সার্কিটে আমরা আউটপুট নির্ণয় করলাম, দেন সেকেন্ড সাইকেলে তখন কি হবে? ঠিক আছে, এটার জন্য ওই তখন ইকুয়েশন ওইভাবে আসে। ইকুয়েশন ওটার জন্য গুরুত্বপূর্ণ। আমি যদি ওই ইকুয়েশনটা আমি এখানে লিখি, যে ওই ইকুয়েশনটা যেভাবে আসবে ফুল এই ক্যাপাসিটি যে যেভাবে আমি চার্জে নির্ণয় করছি, সেম একইভাবে তখন আসে তোমার ইকুয়েশনটা। যদি আমি ধরি প্রথমটা, যদি ধরি আমি 0 টু সামথিং সেকেন্ড টি সেকেন্ড বা 0 টু 1 সেকেন্ড পর্যন্ত যদি আমি ইন্টিগ্রেট করি সাপোজ, তাহলে প্রথম ইকুয়েশন যেটা আসবে, ভি আউটপুট সমান হচ্ছে ভি অফ আউটপুট অফ 0 সেকেন্ডে কত ইনিশিয়াল কত ভ্যালু ছিল, -1 বাই আর সি ইন্টিগ্রেশন টাইম হচ্ছে জি টি ভাই। ইকুয়াল 0 টু টি নিয়ে ভিআই ডিটি। মনে করো এর দুইটা আছে, ইনপুটের দুইটা সাইকেল আছে এভাবে, এটা সর্বোচ্চ ভ্যালু 4, এটা সর্বোচ্চ ভ্যালু মনে করো 3, তাহলে এটা মনে করো 1, এটা হচ্ছে 2। তাহলে প্রথম সাইকেল 0 টু 1 পর্যন্ত আমার এই ক্যালকুলেশন হলো, এই ক্যালকুলেশন করে আমি হচ্ছে যে আমি পাইলাম, ভালো কথা, আমি আলটিমেট আউটপুট পাবো আমি কত, 0 টু 2 তে আমি নির্ণয় করে নিলাম যে 2 টু সর্বোচ্চ কত যাচ্ছে। দেন পরের সাইকেল যখন আমি নির্ণয় করব, আমার টাইম তখন কত? টাইম তখন আমার 1 টু 2, দেন তখন আমার ইকুয়েশনটা তখন এইভাবে আসবে। এবার কিন্তু ইনিশিয়াল ভ্যালু আমি শুরু করতেছি 1 এ, তার মানে v1 টু 1 ইনিশিয়াল ভ্যালু যত ছিল এখানে, দেন এখানে আবার এখানে টি কত ভ্যালু হবে, 1 থেকে 2 যাবে, ভিআইটি ডিটি। 1 থেকে 2 না নিয়ে আমি আপাতত টি পর্যন্ত নিয়ে আমি পরে আলটিমেট যখন বের করব, 2 নিলে তো ফিক্স ভ্যালু বেরিয়ে যাবে, আমার ভ্যারিয়েবলে বাইর করতে হবে, টি নেবো আমি। ঠিক আছে, দেন আমি যখন বের করব, আলটিমেট যখন অ্যান্সার বাইর করব, মানে শেষ, মানে সর্বোচ্চ পুনরাবৃত্তি আসবে, তখন আমি হচ্ছে ভি নট টু 2 বসাই দিয়ে আলটিমেট মানে যে পয়েন্টটা বের করে নেব। ঠিক আছে, তো এখন যদি কারো এই ফুল ইকুয়েশন না জানা থাকে যে এটা কোন কিভাবে ইকুয়েশনটা আসে, এটা যদি না জানা থাকে, যদি ওই ইকুয়েশনটা করে, তাহলে এইটা ড্র জীবনও করতে পারবে না। ঠিক আছে, কেন ড্র করতে পারবে না? কারণ হচ্ছে এটা হচ্ছে যে চার্জিং এ ম্যাক্সিমাম ভ্যালু যখন চার্জিং কারেন্ট 4 পাচ্ছে, এখানে 3 পাচ্ছে। যদি সমান সমান হতো, সমান সমান হলে তো মনে হচ্ছে ডাইরেক্ট মনে করো যে আমি যদি আঁকাই তাহলে এরকম হতো। আর নতুন অন্য কালার যদি নিই আমি,
লাল কালার, তাহলে এভাবে গিয়ে এভাবে হয়ে যেত আউটপুটটা। কিন্তু এখানে ওইভাবে হবে না, কারণ চার্জিং বেশি হচ্ছে কিন্তু ডিসচার্জ কম হচ্ছে। হ্যাঁ, এটা কি ক্যাপাসিটরের কারণে এটা হচ্ছে না? ক্যাপাসিটরে যে হ্যাঁ, স্টোরেজ করে ক্যাপাসিটর, তার রাখতেছে। মানে এটা ফুল ভাবে যাবে না, এটা এই উপরে, তখন এই পয়েন্টে এই ভ্যালুটা কত আসবে এটার জন্য এই ফুল ক্যালকুলেশন হয়। তো এইগুলো এখন দরকার নেই, এগুলো এমনি যখন আমি দেখাবো বা কিভাবে ম্যাথ করতে হয় যখন পড়াবো তখন হচ্ছে ক্লিয়ারলি এগুলো দেখবো। আমি জাস্ট এখানে গেলে একটা এক্সাম্পল দিলাম মনে করো, ঠিক আছে। আর এখানে যেটা বোঝার জিনিস ওই সেটা হচ্ছে এই ইন্টিগ্রেশনটা বোঝার জিনিস, এইটা বোঝার জিনিস যে এটা কি হচ্ছে। তাহলে আলটিমেট ইকুয়েশন তাহলে কি আসবে, আমি যদি একবারই করি তাহলে কিউ অফ টি আসবে, লিমিটটা তোমার যদি বসাই বা যদি আমি করি তাহলে কিউ অফ জিরো আর হচ্ছে কিউ অফ টি। আর এই পাশে লিমিট, যে পাশে আমি লিমিট টিমিট কিছু করবো না, কারণ আমার আইটি সেভ কিরকম আছে সেটার উপর ডিপেন্ড করে, ফাংশনের উপর ডিপেন্ড করে আমার হচ্ছে কি হবে, তোমার হচ্ছে যে ইন্টিগ্রেশনটা হবে। ঠিক আছে, তাহলে এই পাশে আমি ভাইয়া, বাম সাইডেও কি লিমিট দেবো? না, বাম সাইডে তো ডিরেক্ট মুখস্থ কিউ অফ টি বসাই। বাম কোনটা, সাইডেরটা, ওই এটা যে কিউ অফ টি রয়েছে তো ডিরেক্ট, হ্যাঁ ওটা তো ডিরেক্ট মুখস্থ কিউ অফ টি বসাতাম এতদিন। ওটাও কি হচ্ছে লিমিটের মাধ্যমে আসে? ওটাও লিমিটের মাধ্যমে আসে। আচ্ছা, শুধু তো ইন্টিগ্রেশন করতাম এই সাইডেরটা, ওটাও ওই ডান লিমিটের মাধ্যমে পাশেরটা। আসে। না, বুঝছি, কিন্তু শুধু এটা করলে তোমার এই যে এই টার্মটা বাদ চলে যাবে, এই টার্মটা তখন বাদ চলে যাবে, ইনিশিয়াল, ইনিশিয়াল কি আছে হুম, এই টার্মটা বাদ চলে যাবে। বুঝতে পারছি। ঠিক আছে, যে আমি যদি এখানে মনে হয় একটা, এটা যদি আমি কনসেপ্ট, একটা ম্যাথের কনসেপ্ট ডিজাইন করি, যে সাপোজ এটা একটা ক্যাপাসিটর মনে করো, ঠিক আছে। হুম, এই ক্যাপাসিটরের চার্জ তোমার হচ্ছে, এই ক্যাপাসিটির ভিতরে কারেন্ট ফ্লো করতেছে। তো এই ক্যাপাসিটর আমি ইনিশিয়াল চার্জ দিয়ে দিলাম, ক্যাপাসিটরের ইনিশিয়াল চার্জ ছিল তোমার হচ্ছে যে 10 কুলম্ব, ঠিক আছে। এবং এই ক্যাপাসিটির ভিতরে যে কারেন্টটা ফ্লো হয়েছে সেটা হচ্ছে তোমার মনে করো যে এরকম একটা, ঠিক আছে, এরকম একটা কারেন্ট ফ্লো হয়েছে। তো যদি হয় এটা মনে করো 1, এটা সামথিং ভ্যালু 2, এটা 3 ধরলাম, দেন এখন আলটিমেট হচ্ছে তোমার হচ্ছে যে এখানে চার্জ কত হবে, মানে মোট কথা এই ক্যাপাসিটরে আলটিমেটলি কত চার্জ স্টোর হবে, মানে এই 2 সেকেন্ড পরে, এই 2 সেকেন্ড পরে ক্যাপাসিটর কত চার্জ হবে, ঠিক আছে। এটা যদি নির্ণয় করতে পারে তখন তোমাকে হচ্ছে যে ইকুয়েশনে যাইতে হবে। আর যদি ওভাবে ডাইরেক্ট করি তখন হচ্ছে যে এটা প্রবলেম হবে। তখন ওই প্রথম অংশটুকু বাদ চলে যাবে। হুম, প্রথম অংশ তো ইনিশিয়াল চার্জ আছে না আগে থেকেই, তার সাথে হচ্ছে যে আমার কিছু কারেন্ট ফ্লো হচ্ছে, যেমন আরো কিছু চার্জ অ্যাড আপ হচ্ছে, তার মানে আলটিমেটলি যে চার্জটা হবে তোমার হচ্ছে যে স্টোর হবে, তার মানে ইনিশিয়াল চার্জ থাকবে তার সাথে যে কারেন্ট ফ্লোর কারণে যে চার্জটা হলো সেটা থাকবে। ঠিক আছে, জি। এখন আসলে আমি যেটা পড়াতে চাচ্ছি সেটা হচ্ছে যে কারেন্ট ভোল্টেজ, আচ্ছা ভোল্টেজের কনসেপ্টটা, ভোল্টেজ আমরা হচ্ছে যে অনেকে বুঝি কিন্তু ফুল কনসেপ্ট অনেকে বুঝি না। ঠিক আছে, ভোল্টেজকে আসলে মিনস হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স, ঠিক আছে, ডিফারেন্স। এইটা হচ্ছে ভোল্টেজ ডিফারেন্স কেন বলা হয়, ভোল্টেজ ডিফারেন্স এটা হচ্ছে নট অ্যাবসোলিউট কোয়ান্টিটি না কিন্তু, ঠিক আছে। অ্যাবসোলিউট কোয়ান্টিটি আমি কি জিনিস বলতেছি, অ্যাবসোলিউট কোয়ান্টিটি না, এটা হচ্ছে যে তোমার আপেক্ষিক জিনিস, রিলেটিভ কোয়ান্টিটি, ঠিক আছে, রিলেটিভ কোয়ান্টিটি। আপেক্ষিক জিনিস, আপেক্ষিক জিনিস মানে হচ্ছে সাপোজ আমার এই হচ্ছে আমার একটা সোর্স, সাপোজ ভোল্টেজ সোর্স, ঠিক আছে, এ হচ্ছে আমার এ টার্মিনাল, হচ্ছে বি টার্মিনাল। তো এটা যদি 10 ভোল্ট হয়, আমি যদি বলি সোর্সটা 10 ভোল্টের, তাহলে ভি এ বি হচ্ছে তোমার 10 ভোল্ট, মিনস হচ্ছে বি এর রেসপেক্টে এ পয়েন্টের ভোল্টেজ হচ্ছে কত, 10 ভোল্ট। অথবা উল্টা অন্যভাবে যদি বলি, আচ্ছা এটা নোটেশন মধ্যে একটু লেখা ভুল হয়েছে, ভি বি এ লিখতে হবে, পজিটিভটা আগে লিখে ভি বি এ, তাহলে এটা আলটিমেট হচ্ছে ভি মাইনাস ভি এ,
ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 10 ভোল্ট। এখন কথা হইলো যে এই ভি এর ভোল্টেজ কত, এই ভি এর ভোল্টেজ যদি আমাকে কেউ না বলে দেয়, ঠিক আছে, ভি এর ভোল্টেজ যদি আমাকে কেউ না বলে দেয়, তাহলে ভি, না ভি এর নাকি রেফারেন্স, আমার পয়েন্ট কি ছিল, আমি যদি নেগেটিভটা রেফারেন্স পয়েন্ট হিসেবে ধরি, তাহলে মানে ভিবি, ভিবি এর ভোল্টেজ যদি আমাকে কেউ বলে না দেয়, ঠিক আছে, তাহলে ভি এর ভোল্টেজ আমি কখনোই বলতে পারবো না। এটা একটা রিলেটিভ কোয়ান্টিটি আর একটা পয়েন্টের রেসপেক্টে, ঠিক আছে। এই কারণে কোনো একটা সার্কিট যদি আমার কোনো পরীক্ষায় ম্যাথে দিয়ে দেয়, সাপোজ যে কোনো একটা সার্কিট, ঠিক আছে, যে কোনো একটা সার্কিট দিয়ে দিয়ে যদি বলে যে কোনো একটা পয়েন্টের ভোল্টেজ কত, তো এই পয়েন্টে যদি সাপোজ এই পয়েন্টে এভাবে আঁকায় দেয়, যদি কোনো একটা ভোল্টেজ দিয়ে মানে সার্কিট দিয়ে বলে যে এই পয়েন্টের ভোল্টেজ কত, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ এক একজনের এক এক রকম আনসার হবে। কেন এক একজনের অ্যান্সার এক এক রকম হবে? কারণ কেউ ধরবে এ পয়েন্টটা রেফারেন্স হিসেবে ধরে নিবে, কারণ এই পয়েন্টটা 0 ভোল্ট, রেফারেন্স পয়েন্ট মানে যে এই পয়েন্টটা 0 ভোল্ট ধরে নিবে, এটা রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজ একরকম হবে। আমি যদি এই পয়েন্টটা রেফারেন্স ধরি, তাহলে এটা রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজ একরকম হবে। আমি যদি এই নোডে কোনো একটা পয়েন্ট রেফারেন্স ধরি, তাহলে এই নোডের মানে হচ্ছে যে রেসপেক্টে এই পয়েন্টের ভোল্টেজ একরকম হবে। তার মানে এখানে 3 রকমের ভোল্টেজ হওয়ার উত্তর হইতে পারবে, ঠিক আছে। তাহলে ভাইয়া এই জিনিসটা ওই যে আমরা সার্কিটের নিচে যে রেফারেন্স ধরি, হুম। ওই মানে গ্রাউন্ডেই, তাহলে ওইটা কি নিজের ইচ্ছা মতো ধরি তাই ওইটা এরকম হয়? না, এই অবশ্যই যে- সার্কিট যখন দিবে তোমাকে, তখন অবশ্যই তোমাকে বলে দিবে যে এই পয়েন্ট 0 ভোল্টেজ দিয়ে দিবে, রেফারেন্স হিসেবে দিয়ে দিবে। যদি না দেয়, তাহলে কোনো পয়েন্টের ভোল্টেজ দেয় না তখন বের করতে, ঠিক আছে। কোনো পয়েন্টের ভোল্টেজ বের করতে না দিবে, কেমন, এই যে তোমার এই ভোল্টেজ ডিফারেন্স বাইর করতে, সাপোজ এই রেজিস্টারের একরোশে ভোল্টেজ বাইর করতে দিবে, তো রেজিস্টারের একরোশে ভোল্টেজ বাইর করতে যেহেতু দুইটা পয়েন্ট, একটা পজিটিভ টাইম একটা নেগেটিভ টাইম, এই দুই পয়েন্টের মানে যে ডিফারেন্স, দুইটা পয়েন্টের রিফারেন্স মানে ডিফারেন্স, তার মানে তুমি যেটা এখানে রেফারেন্স ভ্যালু, তুমি মানে পয়েন্ট যেখানেই ধরো না কেন, এই ভোল্টেজ ডিফারেন্স কি আসবে, একই উত্তর আসবে, ঠিক আছে। মানে কোনো পয়েন্টের ভোল্টেজ আমরা বলতে পারবো না, ঠিক আছে, যদি আমাকে বলে না দেয় যে আমি কার রেসপেক্ট ওই পয়েন্টের ভোল্টেজটা আমি ক্যালকুলেশন করছি, এটা কখনোই বলা যাবে না, ঠিক আছে। তাহলে আমরা এই বুঝতে যে পারতেছেন আমরা ভাইয়া? বলি, সাপোজ দেখো এখানে ওই যে, যে সাপোজ নিচে যে ওই যে একটা সোর্স দিছেন না আপনি, একদম নিচের লাইনে গ্রাউন্ডের সাথে, হুম, ওইখানে ওই সোর্সটা যদি না থাকতো তাহলে তো এমনিতেই তো এমনি সাধারণত ওই সাইডটা আমরা রেফারেন্স ওটা হিসেবে ধরি আমরা না, মানে ধরিনি, এমনি এমনি। সাধারণত ধরিনি আমার হ্যাঁ, সুবিধার জন্য, তাই কিন্তু বলতেছি। আমি তা তো ইচ্ছা করলে আমি এই পয়েন্টও রেফারেন্স হিসেবে ধরতে পারবো, এই পয়েন্টও ধরতে পারবো, হ্যাঁ এই হ্যাঁ পয়েন্ট, যে কোনো পয়েন্ট ধরতে পারবো, ঠিক আছে। কিন্তু জি এজন্য জি। আমরা যদি কোনো পয়েন্টের ভোল্টেজ আমাকে বের করতে চাই, সাপোজ এই নোডের ভোল্টেজ বের করতে চাই, তাহলে অবশ্যই আমাকে রেফারেন্স বলে দিবে, ঠিক আছে। আর যদি কোনো রেফারেন্স না বলে দেয়, তাহলে এভাবে দিবে না ম্যাথ, অবশ্যই দেবে না, কারণ দিলে কি উত্তর কি হয়ে যাবে, আলাদা আলাদা, এক একজনের উত্তর এক এক রকম হবে। তার ডিপেন্ড করবে কি কোথায় রেফারেন্স ধরছে। কেউ যদি এ পয়েন্টের ভোল্টেজ রেফারেন্স মানে এ পয়েন্টে 0 ভোল্ট ধরলে, তাহলে এ পয়েন্টে ভোল্টেজ একরকম আসবে, যে এখানকার রেফারেন্স হিসেবে তার উত্তর অন্যরকম আসবে, ঠিক আছে। যে বিষয়টা এখন ক্লিয়ার হলাম, এটা আমি জানতাম না, এটা ভাবতাম যে ম্যাথে মানে বাই ডিফল্ট ওইটাই থাকে, কিন্তু ওইটা যে আমরা ধরে নেই। না, বাই ডিফল্ট এখন আমি যেটা বলতেছি, ঠিক আছে, আমার এই দেখো এখানে যে আমরা বলে দিয়ে 10 ভোল্ট, সাপোজ একটা ব্যাটারি মনে করো, ঠিক আছে, বা যেটাই হোক না কেন, এই যে একটা 10 ভোল্ট, তো আমরা জেনারেলি যেটা মনে করি নেগেটিভ পয়েন্ট আমি 0 ভোল্ট মনে করে নিই, যেটা একটা আমরা রেফারেন্স পয়েন্ট নিয়ে গেলে দিয়ে ওটাকে আমরা কি এই পয়েন্টের ভোল্টেজ আমি কি 10 ভোল্ট বলতে পারি, ঠিক আছে। কিন্তু রেফারেন্স না হইলে, এই যে রেফারেন্স যেটা ভোল্টেজ, এটা এটার খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট। এখন নোড যদি বলি, না, যাও, ভাই তা আপনি ওইখানে ভি বি এ লিখলেন কেন? মানে ওইখানে তো 10 ভোল্ট ভি এ বি তো লিখি আমরা স্বাভাবিক। হ্যাঁ ভি এ বি লিখি, এ বি তো লিখছিলাম, বি এ লিখছিলাম নাকি? হ্যাঁ, পরে আবার ঘুরাই না দিছিলেন। ঠিক আছে, আমি ওটা লিখে দেখি নাই এটার জন্য, ওটা নিজের ইচ্ছা মতো এরকম বলে দিলি হলো। এখন মনে করো এর একটা ব্যাটারি, ঠিক আছে, তো এটা হলো পজিটিভ টার্মিনাল, এটা হলো নেগেটিভ টার্মিনাল, এটা একটা ব্যাটারি, ঠিক আছে, এটা হলো পজিটিভ টার্মিনাল, এটা হলো নেগেটিভ টার্মিনাল, এটাও মনে করো 12 ভোল্ট, এটাও মনে করো হচ্ছে কি 12 ভোল্ট, ঠিক আছে। তো এর একটা বাল্ব লাগাই দিলাম, মনে করি পজিটিভের সাথে এই নেগেটিভ, তাহলে কি বাল্ব জ্বলবে? না, বাল্ব
মনে হবে যে এটা হচ্ছে যে পজিটিভ 12 ভোল্ট পাইছে আর এর তো নেগেটিভ টার্মিনাল নেই, তাহলে তো এখান থেকে হচ্ছে যে এটা সার্কিট পাইছে কমপ্লিট হবে, কিন্তু এটা হবে না, কোনো সময় হবে না। ঠিক আছে, কারণ হচ্ছে মানে যেমন এই 12 ভোল্ট যদি আমি বলি, তাহলে এই 12 ভোল্ট আসলে এই দুই টার্মিনালের হচ্ছে ডিফারেন্স হচ্ছে কত, 12 ভোল্ট। ঠিক আছে, যদি আমি এই পয়েন্টটাকে 0 ভোল্ট ধরি, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে কত, 12 ভোল্ট। ঠিক আছে, একইভাবে এই দুই পয়েন্টের ডিফারেন্স হচ্ছে 12 ভোল্ট, এটা যদি আমি 0 ভোল্ট ধরি, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে কত, 12 ভোল্ট। ঠিক আছে, এখন এই যে বাল্বটা, এই কিন্তু কোনো রেফারেন্স পয়েন্ট পাচ্ছে না। ঠিক আছে, কারণ হচ্ছে এটা হচ্ছে যে আলাদা একটা জিনিস, সোর্স আইসোলেটেড একটা সোর্স, এটা হচ্ছে কি আলাদা, এটা হচ্ছে কি আইসোলেটেড সোর্স। ঠিক আছে, এজন্য এটা কখনোই হচ্ছে না। কিন্তু যদি আবার মনে করো যে এই দুটা আমি কানেক্ট করে দিই, তখন কিন্তু আবার ঠিকই মনে করো যে আবার বাল্ব জ্বলবে। ঠিক আছে, প্রথমত এটা হচ্ছে যে এই রেফারেন্সের এটা একটা কনসেপ্ট। আর পরে আমি যখন কেসিএল পড়বো, তখন আবার দেখবো যে এখানে কেসিএল অ্যাকচুয়ালি কেসিএল হোল্ড করে না, এর জন্য হচ্ছে বাল্ব জ্বলবে না। ঠিক আছে, কেসিএল যদি হোল্ড না করে, তাহলে হচ্ছে আমার কোনো একটা জিনিসে কারেন্ট ফ্লো কখনোই করবে না। কোন কোন ক্ষেত্রে কেসিএল হোল্ড করে না, এটা পরে দেখবো না। ভাইয়া জুমের মিটিং এর লিমিট বলতে মানে ওটা কি মানে ফ্রি ভার্সন লিমিট? 45 মিনিট চলে গেছে তো, ও আচ্ছা ওর আচ্ছা, জন্য ওটা কেটে এটা গেছে, খুব আবার নয় সুন্দর মিনিট ক্লিয়ার পরে দেখা ওটা যাচ্ছিল। চালু করা যাবে। ঠিক আছে, ওইটাতে ক্লিয়ার দেখা যাচ্ছিল, এটাই মানে একটু ঝাপসা দেখা যাচ্ছে। ঝাপসা তো হয়। গুগল, হ্যাঁ গুগল মিটিং এ ভাইয়া ফ্রি দেখায় না সবটাই? আম- ওটা তো আমাদের তো ভার্সিটির সময় যে ক্লাস নিছিল সব গুগল মিটে দেখতাম যে ফ্রি নিত, এখন কি অবস্থা ওখানেও দেখি জানি। ফ্রিতে যায়, কিন্তু ওখানে টাইম লিমিট আছে একটা। ও আচ্ছা। সোর্স সোর্স সম্পর্কে একটু আলোচনা করি। সোর্সের কনসেপ্ট আমাদের অনেকের ক্লিয়ার না। ঠিক আছে, বলেন। সোর্স হচ্ছে কি আইডিয়াল সোর্স। হ্যাঁ, আইডিয়াল সোর্সের ক্যারেক্টারিস্টিক হচ্ছে, 1 নম্বর যদি বলি, সেটা হচ্ছে যে এটি ইনফাইনাইট পাওয়ার দিতে পারে। ঠিক আছে, ইনফাইনাইট পাওয়ার দিতে পারে। ইনফাইনাইট পাওয়ার দেওয়ার মানে হচ্ছে যে এই কখনো, ইনফাইনাইট পাওয়ার মানে আমি যদি ভোল্টেজ সোর্স বলি, ঠিক আছে, আমি ইনফাইনাইট পাওয়ারটা বোঝাতেছি, এই হচ্ছে 12 ভোল্ট। ঠিক আছে, তো এই সোর্স এর ভিতর দিয়ে যে কোনো পরিমাণ কারেন্ট ফ্লো হতে পারে। ঠিক আছে, এই সোর্স যে কোনো পরিমাণ কারেন্ট সাপ্লাই দিতে পারে। তো যে কোনো পরিমাণ, আমি যদি বলি 0 টু ইনফাইনাইট রেঞ্জ পরিমাণ কারেন্ট সাপ্লাই দিতে পারে। এই হচ্ছে আমার আইডিয়াল সোর্স যদি হয়, তো 0 টু ইনফাইনাইট পরিমাণ হচ্ছে কি কারেন্ট সাপ্লাই দিতে পারবে। তো 0 টু ইনফাইনাইট সার্কিট, এখন এই কারেন্ট ডিপেন্ড করবে যে আমার লোড কতটুকু কারেন্ট নিচ্ছে তার উপর। ঠিক আছে, তার মানে আইডিয়াল যদি আমার কোনো ভোল্টেজ সোর্স হয়, তাহলে ভোল্টেজ সোর্সের কাজ হচ্ছে সবসময় ওর টার্মিনালে যে ভোল্টেজ সোর্স, সেটা হচ্ছে সেই পরিমাণ ভোল্টেজ কি করা, বজায় রাখা। ঠিক আছে, তার ভিতর দিয়ে কত কারেন্ট যাচ্ছে এটা ওর জন্য কোনো কি নাই, ডিস্টার্ব নাই। ঠিক আছে, তার মানে কোনো একটা ভোল্টেজ সোর্স যদি হয়, আইডিয়াল সোর্স হয়, তাহলে আমরা তার এককোষে আমি ভোল্টেজ বলতে পারবো, বাট কারেন্ট আমি কখনোই বলতে পারবো না। কারেন্ট বলতে পারবো তখনই যদি আমার সার্কিটটা জানা থাকে। ঠিক আছে, সার্কিট যদি জানা থাকে যে সার্কিট কত কারেন্ট আমার ডিমান্ড করতেছে, তাহলে আমি সেটা কি করতে পারবো, নির্ণয় করতে পারবো। তো আমি যেটা বললাম যে ইনফাইনাইট পাওয়ার দিতে পারি, এই জন্য বললাম যে আমার যদি সাপোজ পি ইজ ইকুয়াল টু কত, ভি ইন্টু আই, তো 12 গুণিত এটা আমার কারেন্ট দিতে পারবো কত, ইনফাইনাইট পর্যন্ত দিতে পারবে। তার মানে আমার যদি কারেন্ট জিরো ফ্লো হয়, তাহলে কি জিরো পাওয়ার দিতে পারবে। আবার কারেন্ট যদি আমার ইনফাইনাইট হয়, তাহলে কি ইনফাইনাইট পাওয়ার দিতে পারবে। এই হচ্ছে আমার কি আইডিয়াল সোর্স। ঠিক আছে, আইডিয়াল ভোল্টেজ সোর্স হলে তার কারেন্ট কত যাচ্ছে এটা নিয়ে ও কনসার্ন না, ও কনসার্ন হচ্ছে ওর অ্যাক্রসে সবসময় কি করবে, ওর ভোল্টেজটা কনস্ট্যান্ট রাখবে। ঠিক আছে, একইভাবে যদি আমি কারেন্ট সোর্সের কথা বলি, যে কারেন্ট সোর্স যদি আইডিয়াল হয়, তাহলে এও কি করতে পারবে, ইনফাইনাইট পাওয়ার দিতে পারবে। ঠিক আছে, ইনফাইনাইট পাওয়ার দিতে পারবে। সাপোজ এটা যদি আমার মনে করো যে 1 এম্পিয়ারের একটা কারেন্ট সোর্স, ইনফাইনাইট পাওয়ার দিতে পারবে। তাহলে এই কারেন্ট সোর্সের কারেন্ট কি করবে, কারেন্ট সোর্স সবসময় কি করবে, 1 এম্পিয়ার ও ওর অ্যাক্রসে কি করবে, বজায় রাখবে। ওর অ্যাক্রস মিনস হচ্ছে ও 1 এম্পিয়ার কারেন্ট দেবে, 1 এম্পিয়ার কারেন্ট দিবে, এ পাশ দিয়ে ঢুকবে, এ পাশ দিয়ে বের হবে। ওর অ্যাক্রসে কত ভোল্টেজ হবে, এটা ও ডিফাইন করবে না, ওই ডিফাইন করবে
আর অ্যাক্রোসে কত ভোল্টেজ হবে, আদার সার্কিটরি যতগুলো আছে তারা ডিফাইন করবে যে আর অ্যাক্রোসে ভোল্টেজটা আমার কত হচ্ছে। ঠিক আছে? বাট কারেন্ট সোর্স কখনোই ভোল্টেজ নিয়ে ও কোনো মাথা ব্যথা নাই। ও সবসময় কি করবে, ওর যে ভ্যালু সেটাও সবসময় কি রাখবে, ফিক্স রাখবে। ভোল্টেজ যে কোনো কিছু আমরা নিতে পারবো, যে ভোল্টেজ ডিফাইন করবে আদার সার্কিটরি যেগুলোর সাথে কানেক্ট আছে তারা ওর ভোল্টেজটা কি করবে, ডিফাইন করবে। জি। এটা খুব গুরুত্বপূর্ণ, এটা দুইটা কনসেপ্ট, যে একটা ভোল্টেজ সোর্স ও কারেন্ট নিয়ে ওর মাথা ব্যথা নাই। ও শুধুমাত্র ভোল্টেজ কনস্ট্যান্ট রাখবে, কারেন্ট কত যাবে না যাবে সেটা ডিফাইন করবে হচ্ছে যে তার সাথে যে সার্কিট যুক্ত আছে। একইভাবে কারেন্ট সোর্স হলে কারেন্ট সোর্সের ভোল্টেজ নিয়ে কোনো মাথা ব্যথা নেই। ও শুধু কারেন্ট যত, ওর মান যেটা, যে কারেন্ট সোর্সের যেটা হবে সেটা সেই পরিমাণ কারেন্ট নেবে এবং দিবে। ভোল্টেজ কত হবে সেটা হচ্ছে আদার সার্কিটরি হচ্ছে কি করবে, নির্ধারণ করে দিবে। ঠিক আছে? হ্যাঁ, আর এ দুটো এখন আরেকটা ইন্টারনাল যেটা হচ্ছে, রেজিস্ট্যান্স জিরো যেটা হবে। ২ নম্বর প্রপার্টি হচ্ছে, আমি বলিনি, ২ নম্বর প্রপার্টি হচ্ছে ভোল্টেজ সোর্সকে কখনোই, দুইটা ভোল্টেজ সোর্সকে, ঠিক আছে, দুইটা আইডিয়াল ভোল্টেজ সোর্সকে, কি বলছি, দুইটা আইডিয়াল ভোল্টেজ সোর্সকে কখনোই প্যারালালি কানেক্ট করা যাবে না। ঠিক আছে না? হ্যাঁ। প্যারালালি কানেক্ট করা যাবে না। কখনোই দুইটা আইডিয়াল সোর্সকে প্যারালালি কানেক্টেড করা যাবে না। কানেক্ট করা যাবে যদি দুইটা সোর্সের ভ্যালু কি হয়, সমান হয়। ঠিক আছে? ভ্যালু সমান হয়। এখন কেউ বলবে যে আমি করলাম, আমি কানেক্ট করব, তাতে কি হবে? এটা মনে করো যে 12 ভোল্ট, এটা মনে করো যে 20 ভোল্ট। আমি মনে করো যে আমি এটা কানেক্ট করলাম, আমি করে দেবো, গায়ের জোরে এটা কানেক্ট করবো, কিন্তু আমি আইডিয়াল সোর্সের সংজ্ঞাতেই বলছি যে দুইটা আলাদা ভ্যালু, কোনটা হচ্ছে কি, সোর্সকে কখনোই আমি কি করতে পারবো না, কানেক্ট করতে পারবো না। আমি কানেক্ট করলে এটা আনডিফাইন্ড হয়ে যাবে একটা জিনিস। ঠিক আছে? বাট প্র্যাকটিক্যাল সোর্সকে আমি কানেক্টেড করতে পারবো, কারণ প্র্যাকটিক্যাল সোর্সে কি থাকে, একটা ভোল্টেজ থাকে, তার সাথে একটা কি থাকে, সিরিজের রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে না? এখানে একটা রেজিস্ট্যান্স থাকে, এখানে একটা রেজিস্ট্যান্স থাকে। তার মানে প্র্যাকটিক্যাল সোর্সকে আমি প্যারালালি কানেক্ট করতে পারবো, আমার কোনো সমস্যা নাই। কিন্তু আইডিয়াল দুইটা ভোল্টেজ সোর্স কখনোই প্যারালাল কানেক্ট করতে পারবে না। প্যারালাল কানেক্ট করতে পারবে শুধুমাত্র একমাত্র যখন দুইটার ভোল্টেজ কি হবে, সমান হবে। ভাইয়া ওই যে মানে যেটা আইডিয়াল না, ওর রেজিস্ট্যান্স থাকলে ও যদি দুই টার্মিনাল ভোল্টেজ যদি সমান না হয় তাহলেও তো মনে হয় জয়েন্ট হবে না। জয়েন্ট হবে না কেন? জয়েন্ট হবে, যা হবে হবে। কারণ মনে করো ব্যাটারি মানে দুটো কানেক্ট লাগাই করবে দিলে, না আর কি। না ব্যাটারি দুটো মনে করো লাগাই দিলে, যা হওয়ার যা তাই হবে, ব্যাটারি পুড়ে যাবে, ফুটে যাবে গরম হয়ে। হ্যাঁ, মানে কিন্তু যে যে কাজটা করা দরকার সেটা হবে না। না, আমি বলতেছি জাস্ট আমার হচ্ছে যে এটা আমাকে ডিফাইন করে নিতে হবে প্রথমে। ঠিক আছে? যে আইডিয়াল সোর্সকে আমি প্যারালালি কানেক্ট করতে পারবো না কখনোই। ঠিক আছে? তারপরে আমি কোনো ম্যাথে যদি আমার দিয়ে দেয় যে এইটা আর এইটা, মনে করো সাপোজ এমনি সার্কিট টেস্টে অনেক সময় দেয়। ঠিক আছে? এটা 10 ভোল্ট, এটা হচ্ছে 15 ভোল্ট, এটা ডিফাইন, এটা ডিফাইন্ড কিনা, এটা হবে যে আনডিফাইন্ড। ঠিক আছে? এটা ও বাস্তবে আচ্ছা। করা যাবে না। একইভাবে দুইটা আলাদা ভ্যালুর কারেন্ট সোর্সকে, আইডিয়াল কারেন্ট সোর্সকে আমি বলছি, ঠিক আছে, দুইটা আলাদা হলে আইডিয়াল সোর্স কারেন্ট সোর্স কখনোই আমরা হচ্ছে কি করা যাবে, সিরিজে কানেক্ট করা যাবে না। এটা 10, এটা মনে করো 15, কখনোই যাবে না। সেম যদি দুইটা ভ্যালু হয় তাইলে করা যাবে। ঠিক আছে? বাট প্র্যাকটিক্যাল সোর্সে আমার সমস্যা নাই, কারণ প্র্যাকটিক্যাল সোর্সে আমার কি থাকে, রেজিস্ট্যান্স থাকে, এর প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকে, এর প্যারালালে একটা রেজিস্ট্যান্স থাকে, আমার সমস্যা নাই। কারণ কারেন্টের যদি কম বেশি হয়, যেটুকু কারণে ও আলাদা পাথ দেখে নেবে। ঠিক আছে? ওই রেজিস্টার অ্যাক্রস দিয়ে পাথ দেখে নেবে। এগুলো দুইটা জিনিস, যে আমার আইডিয়াল সোর্স হচ্ছে ইনফাইনাইট পরিমাণ পাওয়ার দিতে পারবে। ইনফাইনাইট পরিমাণ পাওয়ার দিতে পারার মানে সিগনিফিকেন্সটা কি? সিগনিফিকেন্সটা এটাই যে যদি সেটা ভোল্টেজ সোর্স হয় তাহলে সে ভোল্টেজ কনস্ট্যান্ট রাখবে, ও কারেন্ট নিয়ে আমার মাথায় ব্যথা নাই, কারেন্ট যত বাড়ো তত নাও। এটা হচ্ছে যে কারেন্ট কত যাবে না যাবে, এটা হচ্ছে যে সার্কিট ডিফাইন করবে, সার্কিট যত চাইবে তত যাবে। ঠিক আছে? একইভাবে হচ্ছে যে আইডিয়াল যদি কারেন্ট সোর্স হয় তাহলে ওর হচ্ছে শুধুমাত্র কারেন্ট ওর যে ভ্যালুটা সেটাই ও ফিক্স রাখবে, সেই পরিমাণ কারেন্ট নেবে, ওই পরিমাণে কারেন্ট দেবে, ও ভোল্টেজ ওর অ্যাক্রসে যত পারুক তত। এটা নিয়ে আর কোনো মাথা ব্যথা নেই। ভাইয়া এইখানে যদি আর একটু প্রশ্ন করি আপনার, ধরেন ভোল্টেজ সোর্স এখন সাপোজ 12 ভোল্টেরই ধরেন ব্যাটারি। হুম। এখন আমার একটা এলিমেন্ট ওর অ্যাক্রসে আছে যেটা চালাতে গেলে বা আমার একটু বেশি কারেন্টই লাগে, ধরেন 100 এম্পিয়ার বলেন, 500 এম্পিয়ার বলেন বা 1000 এম্পিয়ার, মানে যাই হোক,
ও যদি নিতে পারে তাহলে কি সোর্স সেটা ডেলিভারি দিতে পারবে? আইডিয়াল সোর্স হলে পারবে, আর প্র্যাকটিক্যাল সোর্স হলে ওইটা ওইটা ও, ডিপেন্ড, ওর উপর ডিপেন্ড করবে ওটা যে ও পারবে কিনা। ব্যাটারি যেমন, একটা ব্যাটারি অনেক সময় তোমার হচ্ছে যে ম্যাক্সিমাম কারেন্ট ওটা বলে দেয় যে এই পরিমাণ ও পাওয়ার দিতে পারবে, ম্যাক্সিমাম ওই পরিমাণে দিতে পারবে, ওর বেশি নিতে গেলে হচ্ছে ও পারবে না। ঠিক আছে না? তাহলে তো প্র্যাকটিক্যাল, এটা তো বাস্তবে, ওই আইডিয়াল এটা তো মনে হয় বাস্তবে না, আইডিয়াল সম্ভব তো, না। আইডিয়াল তো এই জন্য হবে না, আইডিয়াল তো একটা কনসেপ্ট। ঠিক আছে? জি। আইডিয়াল জিনিস তো পৃথিবীতে নাই, আইডিয়ালটা হলো একটা কনসেপ্ট। আমরা আইডিয়াল কিভাবে কেন করি, আমরা আইডিয়াল আগে আমরা একটা ডিজাইন করি ম্যাথমেটিক্যাল, আইডিয়ালের সাথে প্র্যাকটিক্যাল জিনিসগুলো অ্যাড করি, দিয়ে বলি এটাই প্র্যাকটিক্যাল। ঠিক আছে? জি। যেমন হচ্ছে একটা আইডিয়াল যদি আমার ভোল্টেজ সোর্স হয়, এ মনে করো এটা একটা, মনে করো যে নেটওয়ার্ক মনে করো যুক্ত আছে। ঠিক আছে? কত বড় নেটওয়ার্ক আছে আমি জানি না, মনে করো কোনো এক বড় বিভাগেরই একটা পুরো নেটওয়ার্ক আছে, ইলেকট্রিক্যাল সিস্টেম, এটা 220 ভোল্ট। ঠিক আছে? এখন আইডিয়াল সোর্স হলে তুমি এইখান দিয়ে 10 অ্যাম্পিয়ার নাও, 100 অ্যাম্পিয়ার নাও, 500 অ্যাম্পিয়ার নাও, 1000 অ্যাম্পিয়ার নাও, 10,000 নাও, এবার মনে করো বা 1 লাখ অ্যাম্পিয়ার নাও, আর এর একপ্রসে ভোল্টেজ কত থাকবে? 220ই থাকবে, ভোল্টেজ কখনো ডাউন হবে না। ঠিক আছে? কিন্তু সেটা যদি কি হয়ে যায়, প্র্যাকটিক্যাল সোর্স হয়ে যায়। প্র্যাকটিক্যাল সোর্স মানে কি, আমি যদি এটা মনে করি এটা একটা প্র্যাকটিক্যাল সোর্স, এটা একটা বক্স, প্র্যাকটিক্যাল সোর্স। প্র্যাকটিক্যাল সোর্সের মধ্যে কি থাকে, একটা আইডিয়াল সোর্স থাকে, সেই সাথে কি থাকে, একটা রেজিস্ট্যান্স থাকে। ঠিক আছে? এবার যদি আমি যদি মনে করি যে আমার হচ্ছে এখানে বলতেছে আমি 220 ভোল্ট, আমার হচ্ছে নমিনাল ভ্যালু, নমিনাল ভ্যালু মানে যে আমার হচ্ছে যখন লোড কানেক্টেড থাকে না তখন আমার হচ্ছে 220 ভোল্ট, মানে কারেন্ট যখন জিরো তখন হচ্ছে 220 ভোল্ট। এর রেজিস্ট্যান্স মনে করো যে 1 ওহম। তাহলে কারেন্ট যখন 10 হবে তখন কত হবে? 10 হলে কি হবে, এখানে কিছু 10 কি হবে, ভোল্ট কি হবে, কমবে, তার মানে তখন এখানে পাবো কত, 190 ভোল্ট পাবো। যদি মনে কারেন্ট মনে করো যে 100 অ্যাম্পিয়ার যায়, তখন আমি এখানে ভোল্টেজ কত পাবো? তার মানে এখানে 100 ভোল্ট আমার ড্রপ হয়ে যাবে, তাহলে 220 থেকে 100 বাদ দিলে কত, 120 পাবো তখন। ঠিক আছে? এই যে এখন করতেছে। তো এইটা তখন হচ্ছে কি হচ্ছে, এই হচ্ছে আমার প্র্যাকটিক্যাল সোর্স, যে ও ভোল্টেজ ফিক্স রাখতে পারবে না। ঠিক আছে? কারেন্টের উপর ডিপেন্ড করে ওর ভোল্টেজ কি করবে, ভ্যারি করবে, কারণ ইন্টারনালি ওর যেহেতু একটা রেজিস্ট্যান্স আছে, ইন্টারনাল রেজিস্ট্যান্সে কিছু ড্রপ হবে এই জন্য। বাট আইডিয়াল সোর্স হলে কারেন্ট নিয়ে ওর কোনো মাথা ব্যথা নাই, কারেন্ট যত বড় তত দাও, কিন্তু ওর কি ওর একরোশে ভোল্টেজ কি রাখবে, ফিক্স রাখবে। ঠিক আছে? জি ভাই, এটা কনসেপ্ট ক্লিয়ার। মানে গুরুত্বপূর্ণ আমি যে জিনিসগুলো লাগে বা যেগুলো আমার হচ্ছে যে সামনে কনফিউশন তৈরি করতে পারে, সেই জিনিসগুলো আমার আগে ক্লিয়ার, ওইগুলো দরকার। ঠিক আছে? ওইগুলো আমি দেখাচ্ছি। এনার্জি তো আমরা জানি, সার্কিট এলিমেন্ট। নোট কি ভাই আপনি তৈরি করছেন নাকি এটা কোনো টেক্সট বুক? বুক বাইরে ইন্ডিয়ান, ওদের এগুলো হচ্ছে কোচিং এর, বিভিন্ন কোচিং এর গেট এক্সামে কোচিং এর বই এগুলো। সব বই মিলে এক জায়গাতে এগুলো লেখা আছে। তো সোর্স আবার দুই রকমের, একটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট সোর্স আর ডিপেন্ডেন্ট সোর্স, এগুলো জানো, এগুলো নিয়ে বিস্তারিত যাচ্ছি না, এগুলো অ্যানালাইসিসের সময় দেখা যাবে। এখন যে একটা কনসেপ্ট আছে যে মেস, আর হচ্ছে তোমার, মানে একটা সার্কিটে অনেক সময় আসে এমসিকিউ গুলোতে, আসে বিভিন্ন ইয়েতে, তার জব এক্সামে, মানে কোনো না কোনো পরীক্ষা চলে আসতে পারে, সব পড়া লাগবে, কোনটা আসবে তার ঠিক নেই। এখানে আমার হ্যান্ড নোট আছে একটা। আচ্ছা, নোট নোট একটু বোঝাই, ঠিক আছে? নোটটা লাগবে একটু। নোট,
ঠিক আছে? নোড হচ্ছে কি যে যে কোনো একটা ইলেকট্রিক্যাল পয়েন্টে যে সার্কিট এলিমেন্ট গুলো অ্যাড আপ হয় সেটাকে আমরা নোড বলি। ঠিক আছে? নোড বলি। একটা নোডের প্রত্যেকটা জায়গায় ভোল্টেজ কি থাকে? সেম থাকে। ঠিক আছে? তাহলে আমি যদি বলি নোড এর প্রতিটি জায়গায় তাই কি থাকে? ভোল্টেজ সেম থাকে। কিন্তু রিভার্স নট ইজ ট্রু। এবার যদি বলি রিভার্স ইজ নট ট্রু, তোমার একটা নোডের প্রত্যেকটা পয়েন্টে আমার কি থাকবে? ভোল্টেজ কি থাকবে? সেম থাকবে। সাপোজ এই পয়েন্ট যদি বলবে, এই পয়েন্ট বলি, এই পয়েন্ট বলি, তাহলে এই পয়েন্টে সাপোজ যদি এই নোডের ভোল্টেজ 10 ভোল্ট হয়, তাহলে প্রতিটা পয়েন্ট হচ্ছে কি 10 ভোল্ট। বাট রিভার্স ইজ নট ট্রু এটা বললাম যে যদি প্রতিটা মানে দুইটা জায়গায় যদি আমার ভোল্টেজ সেম থাকে তাহলে দুইটাকে আমার নোড বলতে পারবো না। ঠিক আছে? আমরা যে বলতে মানে একটা যদি নোড হয় তাহলে প্রতিটা জায়গায় এর ভোল্টেজ একই থাকবে। বাট যদি মনে করি এমন দুইটা পয়েন্ট যে দুইটা পয়েন্ট সেম ভোল্টেজ, কিন্তু জি, সেটাকে আমরা কি করতে পারবো না? নোড বলতে পারবো না। বলতে পারবো না। নোড যদি না হয় তাহলে সেখানে আমরা কি করতে পারবো না? কেসিএল অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে? নোড না হলে, নোডের কনসেপ্ট কি? নোড লাগবে আমার কেসিএল ব্যবহারে। ঠিক আছে? নোড না হলে কেসিএল অ্যাপ্লাই হবে না। ঠিক আছে? এটার গুরুত্ব কি এটা একটু বলে দিই। সাপোজ এটা আমার ওপেন। ঠিক আছে? এটা আমার ওপেন, আমার 10 ভোল্ট, এটা R1, এটা হচ্ছে কত? R2। ঠিক আছে? তো আমরা জানি যে ওপেন হচ্ছে যে যদি ইনভার্টিং নেগেটিভ ফিডব্যাক যদি থাকে, ঠিক আছে, যদি নেগেটিভ ফিডব্যাক থাকে আমরা যদি ভার্চুয়াল গ্রাউন্ডের কনসেপ্ট অনুযায়ী এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে সেম। এটা তো জানি নাকি এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্ট হচ্ছে কি ভোল্টেজ কি সেম? যে ভার্চুয়ালি গ্রাউন্ডেড। হ্যাঁ, ভার্চুয়ালি গ্রাউন্ডের জন্য এই পয়েন্টের ভোল্টেজ এই পয়েন্টের সেম হয়। তো দুই পয়েন্টে যদি ভোল্টেজ যেহেতু সেম, তাহলে কি আমি এই পয়েন্ট আর এই পয়েন্টকে একটা নোড বলবো? আমি নোড বলতে পারবো না। তার মানে এই জায়গায় আমি কেসিএল মানে একসাথে কেসিএল অ্যাপ্লাই করতে পারবো না। এটা দুইটা ডিফারেন্ট নোড। এটা একটা নোড, এটা একটা নোড, দুইটা ডিফারেন্ট নোড, দুইটা সেম নোড না। ভোল্টেজ সমান, বাট হচ্ছে কি দুইটা ডিফারেন্ট নোড। দুইটা ডিফারেন্ট নোড হলে দুইটা আলাদা আলাদা ভাবে কেসিএল অ্যাপ্লাই হবে। ঠিক আছে? একসাথে কখনো কেসিএল অ্যাপ্লাই হবে না। মানে এই নোডে যদি এই নোড বলি, আমি যদি সাপোজ 1 নম্বর নোড বলি, এটা 2 নম্বর নোড, 1 নম্বর নোডে একরকম ভাবে কেসিএল অ্যাপ্লাই হবে, 2 নম্বরের জন্য যদি অন্যভাবে কেসিএল অ্যাপ্লাই হবে। একসাথে আমরা কেসিএল অ্যাপ্লাই করতে পারবো না। এজন্য আমি এইটা লিখলাম যে রিভার্স ইজ নট ট্রু। জি, বুঝছি। ভাই তো অপ এম্পে তো ওই যে আপনার যখন ওই গ্রাউন্ডের ওই জায়গায় মানে রেজিস্ট্যান্স থাকবে তখনই এই প্রবলেমটা হবে। তাই না হলে তো ওই 0 ভোল্টে তো ওই সাইডে গেলে আপনার ওইখানে তো ওর ভিতরের কারেন্ট 0 ধরে ওইখানে একটা কেসিএল অ্যাপ্লাই করি না এই যে উপরের নোডে। এখানে এখানে হচ্ছে এইখানে রেজিস্ট্যান্স থাকা না থাকা একই কথা, কারণ কারেন্ট কত? জিরো। 0। ঠিক আছে না? হ্যাঁ, হ্যাঁ। আইডিয়াল অফ হ্যাঁ, তাই বললে তো। ইনপুট ইম্পিডেন্স ইনফাইনাইট, ইনপুট ইনফাইনাইট যদি ইনপুট তাহলে কারেন্ট জিরো। কারেন্ট যদি জিরো হয়, এটা 0 ভোল্ট হয়, তাহলে এই রেজিস্টার অ্যাক্রোসে ড্রপ হচ্ছে জিরো। তার মানে এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম হয়ে যাবে। আচ্ছা। ঠিক আছে? এগুলো আমি মানে কিছু কিছু ম্যাথ আছে ক্রিটিক্যাল, যে এই কনসেপ্ট গুলো যদি ক্লিয়ার না হয়, মানে হচ্ছে যে যে দুইটা মানে ক্লিয়ার যদি না থাকে, তাহলে অনেক সময় আমরা ওই কেসিএল আর কেভিএল অ্যাপ্লাই করতে যে ভুল হয়ে যাওয়ার কারণে অপমের কিছু অপমের ম্যাথ ভুল হয়। ঠিক আছে? জি। কারণ হচ্ছে যে এই পয়েন্টে যখন কেসিএল অ্যাপ্লাই করবো তখন একরকম হচ্ছে যে এখানে তো আলাদা আলাদা মনে করো যে ইনভার্টিং আর নন ইনভার্টিং সার্কিট আলাদা করা আছে, কিন্তু এইখানে অনেকগুলো এই যে রেজিস্টার রেজিস্টার শর্ট করে দেয়, ইনভার্টিং আর নন ইনভার্টিং এ তখন হচ্ছে যে একসাথে করে দেয়, সার্কিট বানায় দেয়। ঠিক আছে? জি, জি। এটা গ্রাউন্ড না, এটা করে দেয়। এরকম কিছু ম্যাথ আছে। তখন আমার হচ্ছে যে ভোল্টেজ নির্ণয় করতে হলে, ভ্যারিয়েবল করতে হলে, তখন আমার আলাদা আলাদা নোড নিয়ে আলাদা ভ্যারিয়েবল ধরে, এটা এক্স ধরলে এটা ওয়াই ধরতে হয়, এটা এক্স ধরলে এটা ওয়াই ধরতে হয়, এভাবে আলাদা করে নিয়ে করতে হয়। অনেক সময় আমরা যে করি যে এই নোড আর এই নোডের ভোল্টেজ তো সমান, ভোল্টেজ সমান হলে তাহলে এটা এক্স ধরলে এটা ওয়াই এক্স ধরে নিই, এইভাবে ইকুয়েশন বসালে দেখা গেল যে অ্যান্সার ভুল আসে। আলটিমেটলি এক্স ওয়াই দুইটাই সমান হবে, বাট ক্যালকুলেশনের জন্য হচ্ছে তখন আলাদা আলাদা ধরতে হয় ভ্যারিয়েবল।
এগুলো অপমের যখন অঙ্ক টঙ্ক করবা তখন দেখতে হবে এরকম। তো যেটা এখন এখানে আছে যে একটা হচ্ছে যে ডিগ্রি অফ হচ্ছে নোড, ঠিক আছে, ডিগ্রি অফ নোড, ডিগ্রি অফ নোড। 8 মিনিট হয়েছে নাকি? 8 মিনিট তো একদম শুরু হওয়ার কথা। এখন জয়েন করতে পারো, হ্যাঁ, কেটে দিচ্ছে। ইয়া জুমে জয়েন করো, ঠিক আছে। জয়েন করছো? ভিডিও অফ করে দাও তোমার, তাহলে স্পিড কম লাগবে। জি ভাই। ডিগ্রি অফ নোড, ঠিক আছে। তো ডিগ্রি অফ নোড হচ্ছে কি, যে ভাই স্ক্রিন নাম্বার শেয়ার অফ করে নেবেন। এলিমেন্ট, ঠিক আছে, এটা দেখো, নাম্বার অফ এলিমেন্টস, এগুলো পাবা না কনসেপ্ট, ঠিক আছে, এগুলো পাবা না, কিন্তু এক্সামে ওই যে দেখবা অনেক সময় বিভিন্ন এক্সামে এমসিকিউ হচ্ছে যে ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে তুলে দিবে, তখন দেখবা যে ওইগুলো কোশ্চেন চলে আসবে, কিন্তু ভাইয়া স্ক্রিনটা শেয়ার করেন, স্ক্রিন দেখা ও যাচ্ছে না। স্ক্রিন শেয়ার তো করি না। ডিগ্রি অফ নোড হচ্ছে নাম্বার অফ, ঠিক আছে, নাম্বার অফ এলিমেন্টস কানেক্টেড টু এ নোড, এটাকে বলা হয় ডিগ্রি অফ নোড বলা হয়, ঠিক আছে। সাপোজ এ একটা নোড, তাহলে এই ডিগ্রি অফ নোডকে আমরা হচ্ছে ডেল্টা দ্বারা প্রকাশ করি। যদি ডেল্টা ইজ ইকুয়াল টু 2 হয় তাহলে আমরা সেটাকে বলি কি সিম্পল নোড বলি, ঠিক আছে। আর ডেল্টা যদি আমরা গ্রেটার দেন 2 হয় তখন সেটাকে আমরা বলি প্রিন্সিপাল নোড বলি। তো এইটা হচ্ছে কি, তাহলে আমার প্রিন্সিপাল নোড আছে, ঠিক আছে। যেহেতু কয়টা এলিমেন্ট আছে, একটা এলিমেন্ট, দুইটা, তিনটা, তাহলে যেহেতু তিনটা প্রিন্সিপাল নোড, তাহলে প্রিন্সিপাল নোড, ঠিক আছে। আমরা সব সময় কেসিএল অ্যাপ্লাই করব, ঠিক আছে। নোডাল ইকুয়েশন যেটা বলি, নোডাল অ্যাপ্রোচ, নোডাল অ্যাপ্রোচে কি হয়, কেসিএল অ্যাপ্লাই করি না, ঠিক আছে না। নোডাল অ্যাপ্রোচ করবো জি। আমরা কি করবো, প্রিন্সিপাল নোডে, সিম্পল নোডে না। প্রিন্সিপাল নোড মানে যদি একের অধিক আমার যদি কোনো কানেক্টেড থাকে কোনো তাহলে আমরা সেটা হচ্ছে কি সেই জায়গাতে আমরা, যেমন এইটা যদি আমি এটা নোডের ইকুয়েশন ভি বলি, তাহলে এই জায়গায় আমরা কি করবো, কেসিএল অ্যাপ্লাই করবো, ঠিক আছে। নোড, এখন মেশ, জি। মেশ তো জানি আমরা, মেশ মানে যে কি কোনো একটা লুপ। সাপোজ এটা লুপ। যদি আমি কানেক্ট করে দিই, তাহলে এই একটা যে যেহেতু লুপ, এটা ক্লোজ পথকে আমরা বলছি কি লুপ, এই ক্লোজ পথকে আমরা বলছি কি মেশ বলছি, ঠিক আছে। সিম্পলেস্ট ক্লোজ পাথকে আমরা বলছি কি মেশ বলতেছি। সাপোজ এটা দিয়ে যদি এটা কানেক্ট হয় তাহলে এটা কি আরেকটা মেশ, ঠিক আছে। মেশকে আমরা হচ্ছে কি এম দ্বারা যদি লিখি, এই যে মেশ। আচ্ছা, ব্রাঞ্চ কি, ব্রাঞ্চ হচ্ছে যে এলিমেন্ট গুলো কানেক্টেড থাকে সেগুলোকে আমরা হচ্ছে এক একটা ব্রাঞ্চ, ঠিক আছে। যেমন এটা একটা ব্রাঞ্চ, এটা একটা ব্রাঞ্চ, এটা হচ্ছে কি একটা ব্রাঞ্চ, ঠিক আছে। একটা ফর্মুলা আছে, মেশ, ব্রাঞ্চ, এইগুলোর ব্রাঞ্চ এবং হচ্ছে কি নোড, নোডকে এন দ্বারা যদি ডিনোট করি, তাহলে এই তিনটার মধ্যে একটা হচ্ছে যে একটা ইকুয়েশন আছে, ঠিক আছে। ইকুয়েশনটা হচ্ছে এই যে এটা হচ্ছে নাম্বার অফ মেশ সমান হচ্ছে বি মাইনাস এন প্লাস হচ্ছে 1, আর নাম্বার অফ ব্রাঞ্চ যদি কত হবে, আচ্ছা আমি এটা লিখি এখানে, বি মাইনাস এন প্লাস 1, সেটা হচ্ছে নাম্বার অফ মেশ। তাহলে নাম্বার অফ মেশ হচ্ছে বি মাইনাস এন প্লাস হচ্ছে 1। এগুলোতে ম্যাথ আসতে পারে এমসিকিউতে, বুয়েট দিবে না, তবে
অন্যান্য যদি কোনো মিনিস্ট্রির কোনো এক্সাম হয় বা ই হয়, ইন্ডিয়ান ওয়েবসাইট থেকে তুলে দেয়, তখন এগুলোতে আসতে পারে। আর একটা ইকুয়েশন হচ্ছে ব্রাঞ্চ, এটা কত, মানে এই ইকুয়েশনটা ভাই কি জন্য ব্যবহার করা হয়? টয়েস বি ইকাল টু, আমি বলতেছি, টয়েস বি ইকাল টু I is equal to 1 to n, আচ্ছা n হচ্ছে নাম্বার অফ নোড ডেল্টা। কোন একটা সার্কিটের সাপোজ, ঠিক আছে, এ হচ্ছে কি, বি হচ্ছে কি ব্রাঞ্চ, নাম্বার অফ ব্রাঞ্চ কতটি আছে, ঠিক আছে, এন হচ্ছে নাম্বার অফ নোড, আর এম হচ্ছে নাম্বার হচ্ছে কি মেশ, ঠিক আছে। এস হচ্ছে মেশ, ব্রাঞ্চ আর নোডের মধ্যে সম্পর্ক, মানে কতটি হবে। সাপোজ আমি একটা জি সার্কিট জি ড্র বুঝতে করি। যে একটা সার্কিট দিয়ে বললো যে কয়টি মেশ আছে। হুম, ঠিক আছে। এখন এখানে ব্রাঞ্চ কয়টা আছে দাদা তো। আচ্ছা, তার আগে আমরা দেখি নোড ব্রাঞ্চ কয়টা আছে। হচ্ছে নোড আছে একটা নোড, দুইটা, মোট হচ্ছে তিনটা, তাহলে নোড আছে কয়টা, তিনটা। তিনটা, ঠিক আছে। মেশ আছে কয়টা, মেশ দুইটা। দুইটা। আর ব্রাঞ্চ কয়টা আছে দাদা তো, একটা, দুইটা, এক, দুই, তিনটা, চারটা। তিন, ব্রাঞ্চ হলো চারটা। চারটা, মিলছে কিনা দাদা তো। টু ইকুয়াল টু ব্রাঞ্চ হচ্ছে 4 মাইনাস এন হচ্ছে কত, এন হচ্ছে 3 প্লাস হচ্ছে 1, 2 সমান 2, জি জি মিলছে। ঠিক আছে না। এবার একটু ম্যাথ দিয়ে দিল যে কোনো একটা সার্কিটে যে ব্রাঞ্চ এতটি আছে, নোড এতটি আছে, মেশ আছে কয়টা। তুমি কি সার্কিট দিয়ে ড্র করে করে হিসাব করতে পারবা, বা হিসাব যদি করতেও পারো কতক্ষণ লাগবে, অনেকক্ষণ লাগবে, ঠিক আছে। আর এইটা হচ্ছে যে নাম্বার অফ ব্রাঞ্চ নির্ণয় করা যায় আমরা হচ্ছে ডিগ্রি অফ নোড থেকে, ঠিক আছে, ডিগ্রি অফ নোড থেকে। এগুলো প্রবলেম সাধারণত আসে না কোনো জায়গায়, কিন্তু অনেক সময় চলে আসে বা ই আসে। আমার এক ফ্রেন্ড আমাকে একটা ম্যাথ পাঠাইছিল এরকম, যে ওর তো বুঝতে পারতেছে না যে কেমনে এটা কিভাবে কিভাবে ক্যালকুলেশন করতে হয়, কিন্তু আমি যখন আমি দিলাম, আমি তো জানি এই ইকুয়েশন, আমি এর সাথে সাথে করে দিয়েছি। এখানে হচ্ছে কি, ডিগ্রি অফ হচ্ছে কি, ডেল্টা হচ্ছে কি ডিগ্রি অফ নোড। তো ডেল্টা ওয়ান মানে হচ্ছে এক নম্বর নোডের, আমি যদি এখানে বলি যে এক নম্বর নোড, এই এক নম্বর নোড যদি এটা আমি নামকরণ করি, হ্যাঁ, আচ্ছা এটাকে এক নাম্বার দিই, এটা দুই নাম্বার দিই, ঠিক আছে, এটা হচ্ছে দুই, দুই নাম্বার দিই, এটা হচ্ছে আমার হচ্ছে তিন নাম্বার দিই। তাহলে এক নম্বর নোডের ডেল্টা কত, ডেল্টা কয়টা ই কানেক্টেড আছে, একটা, দুইটা, তিনটা, মানে প্রিন্সিপাল তিনটা। দুই নম্বর নোডে কানেক্টেড আছে কত, একটা, দুইটা, দুইটা। আর তিন নম্বর নোডে কানেক্টেড আছে কত, ডেল থ্রি, ডেল থ্রি তে কানেক্টেড আছে, এখানে কয়টা আছে, একটা, দুইটা, তিনটা, এখানে তিনটা আছে, ঠিক আছে। তো এখানে যদি আমি সামনাসামনি এখানে বসাই, তাহলে কি হবে, তিন যোগ হচ্ছে দুই যোগ তিন, তাহলে মোট হলো কয়টা, তিন আর দুয়ে পাঁচ, আর দুয়ে কত, ছয়, ঠিক আছে। এক, দুই, তিন, এটা দুইটা, এক, দুই, তিন, তিনটা। তো তিন তিন ছয়, আর একটা হলো কত, কি এলো রে, মিললো না কেন এটা। এক নম্বর এখানে কানেক্টেড আছে একটা, দুইটা, এখানে কানেক্টেড আছে একটা, দুইটা, তিনটা, এখানে কানেক্টেড আছে একটা, দুইটা, তিনটা, তিন তিন ছয় দিয়ে আট হবে, এটা আটই এলো। আটই কি লিখলাম, ছয় লিখলাম করতে মানে। আর এখানে ব্রাঞ্চ কয়টা ছিল, ব্রাঞ্চ ছিল চারটা, ঠিক আছে, তার মানে আট, চার দুগুণ আট, তাহলে এইট সমান হচ্ছে এইট। তার মানে হচ্ছে আমার ইকুয়েশন ঠিক আছে। এটা হচ্ছে আমার ডিগ্রি অফ হচ্ছে নোডের, যে ডিগ্রি একটা নোডে কতটুকু হচ্ছে যে এলিমেন্ট কানেক্টেড আছে, ডিগ্রি অফ নোড বলা হয়। ডিগ্রি অফ নোডের সাথে ব্রাঞ্চের যে সম্পর্ক, এটা হচ্ছে এই ইকুয়েশন দ্বারা আমাকে ক্যালকুলেশন করতে হয়। ঠিক আছে। জি ভাই। ভাই এই নোট আপনি আপনার হ্যান্ড রাইটিং করা এটা, মানে নিজে নোট তৈরি করা? হুম, নিজের তৈরি করা।
আমার নিজের তৈরি করা, আমার যখন কোনো এক্সাম হয় তখন আমি 5 দিন বা 6 দিন সময় নিই। আমার যতগুলো হ্যান্ড নোট আছে এই যেভাবে মানে পড়লে পুরো যতগুলো ইলেকট্রিক্যাল সার্কিট আছে পুরো আমার মাথায় মোটামুটি চলে আসে, ঠিক আছে। কারণ হচ্ছে যে না হলে তো আমি আর ওই এক্সামের ডেট দিলে 1 সপ্তাহ আমার অন্য কোনো পড়া পড়ে না, জাস্ট আমার ফর্মুলা বা এগুলো রিভাইজ করে পুরো ইলেকট্রিক্যাল আমার মাথার মধ্যে চলে আসে, এই যে সলভ, এই ম্যাথটা কিছু সলভ করি না। ওইটা আপনি কারণ হচ্ছে বলছিলেন দেখে আমি এখন ওইটা তৈরি করার কারণ চেষ্টা করতেছি, কিন্তু তৈরি করে ফেলছি কিছু কিছু, কারণ কোনো নাহলে আর এখন রিভাইজ দেওয়া যাবে না। কি বললাম, বলতেছে আপনি ওই যে আমার আগে একদিন এরকম বলছিলেন তাই তৈরি করছে কিছু কিছু, এখন সব সাবজেক্ট করে পারি নাই, ওই পড়তে পড়তে টুকটাক নিজে করে মানে করতে হবে, ঠিক আছে। মানে এই যে রেজিস্ট্যান্স, পড়তে পড়তে দেখা যাচ্ছে যে কনফিউশনটা লাগে ওইটাই লিখে রাখি। কনফিউশন গুলো ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি সবগুলোই করে নিতে পারলে, মোট কথা নিজে নোট বানাইতে পারলে ওই জিনিসটা সবচেয়ে বেস্ট হয়, মানে মনে থাকে অনেক কিছু রেজিস্ট্যান্স থেকে, ঠিক আছে। রেজিস্ট্যান্সটা আমরা জানি, রেজিস্ট্যান্স কি লিনিয়ার জিনিস, ঠিক আছে। এবং এটা হচ্ছে কি ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট, ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ হচ্ছে যে এর ফ্রিকোয়েন্সি যা পারুক তাই হোক, ফ্রিকোয়েন্সি নেওয়ার কোনো চিন্তা নাই। ওর যা ভ্যালু, যে ইম্পিডেন্স, যে বাধা দানকারী যে প্রপার্টি, ওটা সেমই থাকবে অ্যাট অ্যানি ফ্রিকোয়েন্সি, এই জন্য বলা হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন্ডিপেন্ডেন্ট। ফ্রিকোয়েন্সি নেওয়ার কোনো মাথা ব্যথা নেই, ঠিক আছে। এখন এইটা ফ্রিকোয়েন্সিতে এর কোনো ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, কিন্তু ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে না, বাট এ আবার ডিপেন্ড করে কি টেম্পারেচারের উপর ডিপেন্ড করে, টেম্পারেচার ডিপেন্ডেন্ট। টেম্পারেচার ডিপেন্ড, মানে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স আবার বেড়ে যায়, টেম্পারেচার কমলে রেজিস্ট্যান্স কমে যায়, আবার বাড়া কমা এটা আবার ডিপেন্ড করে ম্যাটেরিয়ালের উপরে, ঠিক আছে। যদি সেমিকন্ডাক্টর ম্যাটেরিয়াল হয় তাহলে টেম্পারেচার বাড়লে হচ্ছে যে কমে যায়। এই টেম্পারেচার বাড়া বা কমার সাথে যে ওর যে প্রপার্টি চেঞ্জ হয় এটাকে বলা হয়, একটাকে বলা হয় পজিটিভ কোএফিসিয়েন্ট বলা হয়, নেগেটিভ কোএফিসিয়েন্ট। যদি পজিটিভ কোএফিসিয়েন্ট হয় টেম্পারেচার, তাহলে টেম্পারেচার বাড়লে, যদি টেম্পারেচার বাড়ে তাহলে রেজিস্ট্যান্সও বাড়তে থাকবে। আর নেগেটিভ কোএফিসিয়েন্ট হলে টেম্পারেচার যদি বাড়ে তাহলে রেজিস্ট্যান্সের ভ্যালু কমবে। এগুলো আমরা জানি যে কন্ডাক্টিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে পজিটিভ কোএফিসিয়েন্ট হয়, আর হচ্ছে যে সেমিকন্ডাক্টর অথবা যে ইনসুলেটর, যেগুলো ইনসুলেটিভ ম্যাটেরিয়াল, সেগুলোর ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ কোএফিসিয়েন্ট। তাহলে আমি যে এখানে দেখাবো সেটা হচ্ছে যে আমার হচ্ছে যে এট কোনো টেম্পারেচার আমি রেজিস্ট্যান্স ভ্যালু মানে নির্ণয় করতে হয়। তাহলে আর টি সমান হচ্ছে কত, আর নট ইন্টু ওয়ান প্লাস হচ্ছে আলফা টি, ঠিক আছে। আর নটটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে রেজিস্ট্যান্স, আর আর টি হচ্ছে T ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের রেজিস্ট্যান্স। এখানে ভুল করা যাবে না, ঠিক আছে। এখানে টি আমরা যদি অ্যাবসলিউট টেম্পারেচার এই কিন্তু দিয়ে তো মনে হয় অ্যাবসলিউট ম্যাথ আছে, টেম্পারেচার না। এই দিয়ে তো মনে হয় ম্যাথ আসে, এই যে দেখছি তো মনে হয়, আসে, এগুলো ম্যাথ আসে। তাই না? এখন কথা হলো যে কোনো একটা ম্যাথে মনে করো আমার হচ্ছে আর নট এর ভ্যালু দেওয়া নাই, ঠিক আছে। সাম টেম্পারেচার টি ওয়ানে মনে করো, টি ওয়ান টেম্পারেচার সাপোজ ধরে নিলাম যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে, মনে করো আর ওয়ান দেওয়া আছে, মনে করো যে 40 ওহম, ঠিক আছে। এখন টি টু হচ্ছে যে আদার্স কোনো টেম্পারেচার, সাপোজ হচ্ছে 60 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আর টু বাইর করতে হবে। আমার কোএফিসিয়েন্ট দেওয়া আছে কোনো একটা ভ্যালু 0.005 ওহম পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে, পার ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এরকম দেওয়া আছে, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে তো আমার এই ইকুয়েশন দেওয়া হবে না, সেক্ষেত্রে আমাকে ইকুয়েশনটা আপনি নিজে আমাকে কি করতে হবে, একটু আমাকে মডিফাই করতে হবে। আর টি ওয়ান এমন সাপোজ নিলাম, সেটা হচ্ছে কত, আর নট নিলাম ওয়ান প্লাস আলফা টি ওয়ান, আর টি ওয়ান মানে টি ওয়ান টেম্পারেচারে, এটা একটা ইকুয়েশন 1 নম্বর নিলাম। এবার হচ্ছে কত, আর টি টু, ঠিক আছে।
সমান হচ্ছে কত আর জি নট ইন্টু হচ্ছে 1 প্লাস আলফা টি টু টেম্পারেচার। এই হলো দিন। তার মানে এটা আমার এটা দিয়ে আমাকে ঘাবড়ে যাওয়া যাবে না যে আর নট তো দেওয়া নাই, আমার আর নট তো দেওয়া নাই, তাহলে আমি কিভাবে এটা করবো, আমি ক্যালকুলেশন কিভাবে করবো, এটা দিয়ে ঘাবড়ে যাওয়া যাবে না, আমাকে নিজে একটু ব্রেন খাটায় আমাকে বের করতে হবে। তাহলে আমি যদি 2 নম্বর ইকুয়েশনকে যদি 1 নম্বর দ্বারা ভাগ দিই তাহলে কি হবে, আর টি টু ডিভাইডেড বাই আর টি অন, ঠিক আছে। তাহলে আর নট ইন্টু হচ্ছে কত 1 প্লাস আলফা টি টু, আর হচ্ছে কি আর নট হচ্ছে কি 1 প্লাস আলফা টি অন। তাহলে আমি এই ইকুয়েশন দিয়ে ইজিলি করতে পারবো, আর নট কাটা, তাহলে এই ইকুয়েশন দিয়ে আমার আর নট এর কোনো ভ্যালুর প্রয়োজন হচ্ছে না। আমার টি টু দেওয়া আছে, টি ওয়ান দেওয়া আছে, আলফা দেওয়া আছে, আর টি অন দেওয়া আছে, সব দিয়ে আমি আর টি টু আমি এমনি বের করতে পারবো, মানে আমি 60 ডিগ্রিতে আমি এমনি বের করতে পারবো, ঠিক আছে। এরকম জি ম্যাথ আসে অনেক সময়। তো পরীক্ষার হলে হয় কি ওই যে আমার মুখস্থ করা আছে এটা, কিন্তু পরীক্ষার হলে এত প্রেসার থাকে তখন আর এইটুকু আর ব্রেনে কুলায় না, ওই সময় চলে যায় যে কিভাবে হয়। হ্যাঁ, আর টি এর নামটা কি বললেন? আর টি কোনটা? যে কোনো টেম্পারেচারে, আর টি হচ্ছে যে কোনো টেম্পারেচারের রেজিস্ট্যান্স। আর টি মানে হচ্ছে রেজিস্ট্যান্স এট টি টেম্পারেচার, ডিগ্রি সেলসিয়াস, জি জি। ঠিক আছে। আর 0 ডিগ্রি সেলসিয়াসে যে রেজিস্ট্যান্স সেটা আর নট। হ্যাঁ, 0 ডিগ্রি সেলসিয়াস যেটা আছে রেজিস্ট্যান্স সেটা হচ্ছে কত আর নট। অনেক সময় কার্ভ আকারে দেওয়া থাকতে পারে, ঠিক আছে। কার্ভ যদি আমি আঁকাই, অনেক সময় এইভাবে দেওয়া থাকে, এখান থেকে পড়া যায় অনেক সময়। এটা হচ্ছে এইদিকে যে টেম্পারেচার টি 1 ডিগ্রি সেলসিয়াস, আর এদিকে মনে করো হচ্ছে আর, অনেক সময় এরকম থাকে। তার মানে এটা 0 ডিগ্রি সেলসিয়াসে এটা এই ভ্যালুটুকু হচ্ছে কত আর নট ভ্যালু। জি বুঝতে এভাবে যদি দেওয়া পারছি। থাকে তাহলে, হ্যাঁ, ঠিক আছে, এইভাবে অনেক সময় দেওয়া থাকে, এই কার্ভ দেখেও করা যায়, কার্ভ যদি দেওয়া থাকে এটা ইজিলি করা যায়। তারপর দেখি কি আছে কোন এইগুলো, টপিক মনে না থাকলে হয় না সবগুলো মেলায়। আর এই যে এটা মনে আছে মনে হয় যে কালার কোডিং যেটা আছে, বিবি রয় গুড বয় ভেরি গুড ওয়ার্কার। ভাই এটা একটু দেখান তো, আমি তো জীবনে এটা হচ্ছে মানে কোনোদিন পড়িও নি, দেখতেও পারিনি যে এটা করো কিভাবে না, হিসাব নিকাশ পরীক্ষায় করে। যদি চলে আসে তাহলে কি করবা? জব এক্সামটা এমন এটা এক, আসছিল তো একবার আমাদের তো সাবে একবার আসছিল ভাই, পারি তাই নাই তো এখন বললাম, মানে। জব জব এক্সামটা এমন এক এক্সাম যে তোমার হচ্ছে কোনটা আসবে না আসবে কিছুই বলা যাবে না। সব পড়ে সব মনে রাখা লাগবে, সব মনে রাখা লাগবে, ওই একটা জিনিসই তোমার হচ্ছে যে ডিফারেন্স তৈরি করে দেবে, ঠিক আছে। আমি যদি লিখে যে দেখো, বি বি রয়, ঠিক আছে, আর ও ওয়াই গুড বয়, তারপর হচ্ছে কি ভেরি গুড ওয়ার্কার, ভেরি গুড ওয়াইফ বাই বা ওয়ার্কার যেটা লিখলি এলো, ঠিক আছে। বি তে প্রথমে হচ্ছে কি ব্ল্যাক মানে কালো, কালোতে প্রথমে জিরো দিয়ে শুরু করবো, ঠিক আছে। কালোর কাছাকাছি কালার হচ্ছে কি ব্রাউন, এটা হচ্ছে ওয়ান, এটা হচ্ছে রেড, তাহলে এটা হচ্ছে টু, ওতে হচ্ছে অরেঞ্জ, ঠিক আছে। রেড এর পরই অরেঞ্জ, রেড আর অরেঞ্জ কালার তো মোটামুটি কাছাকাছি, এটা হচ্ছে থ্রি। তো অরেঞ্জের পর কি ইয়েলো, এটার ভ্যালু হচ্ছে ফোর। তারপর হচ্ছে এটা কত গ্রিন, গ্রিন। এটা হচ্ছে গ্রিন, ঠিক আছে, এটা হচ্ছে গ্রিন, গ্রিনের ভ্যালু হচ্ছে ফাইভ। আর এটা আবার গ্রিনের পর কি আছে ব্লু আছে, নীল আর সবুজ কাছাকাছি এর জন্য গ্রিন আর ব্লু এবার মনে রাখতে হবে যে কাছাকাছি হলো এই ব্লু হচ্ছে, ব্লুতে হচ্ছে তাহলে কত সিক্স, ঠিক আছে। আর এটা তারপর ব্লুর পর কি ব্লু আর ভায়োলেট কাছাকাছি, তাহলে ব্লুর পরে ভায়োলেট, এটা হচ্ছে কত সেভেন। তারপর এটা হচ্ছে গ্রে, গ্রে হলো এইট, আর ওয়ার্ক হলো হোয়াইট, নাইন, ঠিক আছে। একটা হচ্ছে যে রেজিস্ট্যান্সের সাধারণত
তিনটা থাকতে পারে অথবা চারটা থাকতে পারে, ঠিক আছে। তিনটা যদি হয় অথবা চারটা ব্যান্ড থাকবে, চারটা জেনারেল নিয়ম ধরে চারটা ব্যান্ড থাকে। তো প্রথমটা হচ্ছে যে ফার্স্ট কালার, এটা হচ্ছে সেকেন্ড কালার, এটা হলো থার্ড কালার, এটা হলো কি ফোর্থ কালার, ঠিক আছে। তো প্রথম দুইটা হচ্ছে যে আমার ভ্যালু পাশাপাশি বসে যাবে। সাপোজ মনে করো যে রেড এর পর মনে করো কি আছে, ইয়েলো আছে, ঠিক আছে। জি রেড এর ভ্যালু কত? রেড এর ভ্যালু হচ্ছে আমার 2, ঠিক আছে। টু আর ইয়েলো এর ভ্যালু হচ্ছে কত? 3, তাহলে 23 হয়ে গেল। বুঝা গেছে? এর সাথে যোগ জি হবে, আমি যদি বলি যে ফোর্থ কালার, তো ফোর্থ কালার ভ্যালুগুলো কি? ফোর্থ কালার গুলোর ভ্যালুগুলো হচ্ছে এগুলো হচ্ছে কি 10⁻0 আকারে হয়ে যাবে, ঠিক আছে। 10⁻1, 10⁻2, 10⁻3, 10⁻4, 10⁻5, 10⁻6। একইভাবে কত এই ফোর্থ কালারের জন্য 10⁻7, 10⁻8, 10⁻9। তো মনে করো যে ফোর্থ যে কালার আছে রেড ইয়েলো ছিল, এরপরে মনে করো যে ভায়োলেট আছে, আচ্ছা অত বড় না যায়, গ্রিন আছে সাপোজ, গ্রিন না যায় কিলোতে হিসাব করি, অরেঞ্জ আছে, আবার অরেঞ্জ আছে, হ্যাঁ, অরেঞ্জ। জি অরেঞ্জের ভ্যালু কত? অরেঞ্জে হচ্ছে টেন 3, টু দি আর এই পাওয়ার যে কত কিউ ফোর্থ কালার জন্য 10⁻, হচ্ছে কত? 3। তাহলে যেহেতু ফোর্থ কালার, তাহলে এর সাথে যোগ হয়ে যাবে, এ না যোগ না ইন্টু হয়ে যাবে কত? 10⁻, কি ছিল অরেঞ্জ না, অরেঞ্জে কত? 3, তাহলে 3 হয়ে গেল, কিউ ঠিক আছে। এর হলো 3। তাহলে তো ভাই তিনটা হলো, আর একটা না আছে না? থার্ড, এটা কি ফোর্থ, ভুল বললাম, এটা কি থার্ড কালার, ঠিক আছে। এটার পর আছে কি ফোর্থ কালার আসলে। ফোর্থ কালারটা হচ্ছে কি টলারেন্স, ঠিক আছে। টলারেন্সটা প্লাস মাইনাস যত পার্সেন্ট হয়, ফোর্থ কালার যেমন সিলভার যদি হয় তাহলে টলারেন্স হবে, সিলভারের টলারেন্স হবে কত? 10%, প্লাস মাইনাস 10%। গোল্ড হলে 15%। আর হচ্ছে নো কালার, যদি কোনো কালার না থাকে, ধরো 20%, ঠিক আছে। তারপরে প্লাস মাইনাস হয়ে যাবে কত? 20%। টলারেন্স মিনস হচ্ছে ওই রেঞ্জের ভিতরে কি হবে, এই যে ভ্যালুটা হবে তার প্লাস মাইনাস পজিটিভ, কম মানে বেশি হবে। পজিটিভ থেকে আর নেগেটিভ থেকে যতটুকু হবে, ওই রেঞ্জ, একটা রেঞ্জ, রেঞ্জ হবে মোট কথা। এখন ভাই কমবে না বাড়বে এটা কিভাবে বুঝবো? এটা হয়তো, এটা বোঝার ওভাবে কোনো ই নাই। তো সাধারণত টেম্পারেচার বাড়লে যেহেতু বাড়ে, তাহলে টেম্পারেচার বাড়লে ম্যাক্সিমাম ভ্যালুটাতে যাবে, আর টেম্পারেচার কম থাকলে ওই ভ্যালুটা হবে। কিন্তু আমাদের হিসাব লাগার এই একটা পর্যন্ত। জিনিস, এখন একটা জিনিস ডিজাইন করতে, মেকানিক্যাল জিনিস যে কোনো জিনিস ডিজাইন করে এক্স্যাক্টলি তো করা যায় না, বা এক্সাক্ট ভ্যালু বলা যায় না এটাই হবে, বলে দেয় এই রেঞ্জের মধ্যে থাকবে সবসময়। জি কারণ জি আমরা জি বইয়ে আমাদের পড়াশোনা ম্যাথ করি সব দিলে তো আইডিয়া এই থেকে। পর্যন্তই দেবে। হুম। ম্যাথে দিলে তো এই পর্যন্তই দিবে। ম্যাথে তো তোমাকে দিবে যে এই রেজিস্ট্যান্সে চারটা কালার দিয়ে দিয়ে বলবো এই রেজিস্ট্যান্সের মানে কত ওহম থেকে কত ওহম, রেঞ্জ কত হবে। রেঞ্জ হলে তখন তাহলে ওদের একবার তুমি প্লাস যদি মাইনাস 10 20% কিলো লিখতে নিবা, হবে। এর সাথে হচ্ছে কি একবার দেবে কি মাইনাস হচ্ছে কত? 20%। 20% মানে কোনটা? কার 20%? এই ভ্যালুরই 20%, ঠিক আছে। তাহলে আমি যদি একবারে যদি বলি তাহলে 23 কিলোর 20% মাইনাস হলে তার মানে কি 0.8 থেকে হবে তোমার 23 ইন্টু 10⁻³ ইন্টু হচ্ছে কত? 120, মানে হচ্ছে 1.2। এই রেঞ্জের ভিতরে হবে, এই রেঞ্জে হবে এত, জি ভাই বুঝতে পারছি। ঠিক আছে। এটা এই যে ফার্স্ট টাইম এই যে দেখলাম আপনার কাছে আর একদম খুব সুন্দর তাহলে বুঝছি। আমাদের যেটা এটা আসলে সমস্যা হয়, দেখা আমার হয়নি কখনো। আমিও বলি যে সার্কিট হলো তোমার ইলেকট্রিক্যালের প্রাণ, ঠিক আছে। ইলেকট্রিক্যালের প্রাণ কিভাবে, যে তুমি মেশিনে যাও, মেশিনকে তুমি পুরো একটা মেশিন, জেনারেটর বলি বা মোটর বলি বা ট্রান্সফর্মার, পুরো একটা মেশিনকে আমি সার্কিটে কনভার্ট করছি, ঠিক আছে না। সার্কিটে কনভার্ট করে আমি অ্যানালাইসিস করছি। আমি যদি পাওয়ার সিস্টেম যাই, তো পুরো লাইন থেকে শুরু করে যত জেনারেটর সবগুলোকে আমরা কি করছি, আবার আমরা কি সার্কিটে আমি কনভার্ট করছি। একইভাবে ইলেকট্রনিক্স যদি যাই, ইলেকট্রনিক্সে আমি কি করছি, সার্কিটে ডিপেন্ডেন্ট সোর্স দিচ্ছি, অথবা হচ্ছে যে কোনো একটা
ভোল্টেজ সোর্স দিচ্ছি, রেজিস্ট্যান্স দিয়ে এগুলোতে আমি ক্যালকুলেশন, মানে প্রতিটা জিনিসকে আমি প্রথমে কি করছি, আমি সার্কিটে কনভার্ট করছি, দেন আমি অ্যানালাইসিস করছি। তো আমার যদি সার্কিটটা যদি আমি পুরো ক্লিয়ার থাকে, তাহলে অন্য সাবজেক্টগুলো আমার যে কি পানির মতো মনে হবে। জাস্ট আমি মনে রাখতে হবে যে, মানে যে সার্কিট এইটা মনে রাখতে হবে, মানে ডিজাইনটা মনে রাখতে হবে যে কোনটার জন্য কোন কম্পোনেন্টটা আছে, কোন এলিমেন্টটা আছে। এটা মনে রাখতে পারলেই আমার তখন পুরো সার্কিট অ্যানালাইসিস। সার্কিট ক্লিয়ার থাকলে যে কোনো মেশিন তো ভাই, মেশিন তো মোটামুটি 3-4 বার করে ফেলছি, তাও সে মেশিনে এত পরিমাণ ভুল হয়। মেশিনে একটু মানে সমস্যা আছে। মেশিনে আসলে মেশিনের যে স্টেটমেন্ট থাকে, যে ম্যাথের যে স্টেটমেন্ট থাকে, যেটা বলে যে কি, ওইটা মানে ওই স্টেটমেন্ট পড়তে পড়তে আসলে মেশিন কোন ভ্যালু দ্বারা মেশিনের কি বোঝায় না বোঝায়, এই জিনিসগুলো ক্লিয়ার হইলে গা তুমি বুঝতে পারবে যে ও আসলে জানতে চাচ্ছে কি আমার কাছে, কি কি ভ্যালু দেওয়া আছে, তাহলে আমাকে কোন ভ্যালুটা দেওয়া নাই, তার মানে আমাকে কোন অ্যাপ্রক্সিমেট মেথডে যাইতে হবে না অ্যাকচুয়াল মেথডে যাইতে হবে। এই ম্যাথের জায়গাটাই তো বুঝেই ভাই কথা থাকতে, তো এই জায়গায় যে কোনটা যেদিন মনে করেন তো নিজে অ্যাজিউম করি, সেদিন এসে শুনি যে এটা অ্যাজিউম হবে না। আর যেদিন অ্যাজিউম না করি সেদিন শুনি যে সমস্যা মনে তো করেন তো ওইখানে, এটা এটা অ্যাজিউম আমারও হবে না। প্রথম ভেজাল লাগতো মেশিনটাতে। আমার বেশি প্রথম যখন আমি পড়া শুরু করি, তখন আমার ভেজালটা লাগতো এইটাই, আমি বুঝতে পারতাম না। পরে যে কোন ভ্যালুতে কি ভাই, অনেকগুলো অনেক পড়ার পরে তখন বুঝতে পারলাম যে আসলে ও আসলে কি আমার কাছে জানতে চায়। এটা আমি যদি বুঝে ফেলি, তাহলে ওর মতো ম্যাথ করতে পারবো। হ্যাঁ, আপনি কি হচ্ছে এই ভার্সিটির প্রথম থেকে এরকম পড়ালেখা প্রথম করতেন না থেকে নয়, হচ্ছে? আমি আমার বেসিক ডেভেলপমেন্ট শুরু করছি আমি ফোর্থ ইয়ারে উঠে। তার আগে আমি অত কিছু বুঝতাম না, অত ওই কোনোভাবে পাস টাস করছি। কিন্তু বেসিক ডেভেলপমেন্ট আমি আবার ওই আপনি নেটওয়ার্ক যে থিওরি দিয়ে শুরু পরিমাণ করছি। মেহনত করেছেন, আমার নজরে এরকম মানে অনেকের সাথে টুকটাক পরিচিত আছে। আপনি তো পরীক্ষা দিলে সে পরীক্ষায় মানে একবার ফাইনাল রেজাল্ট নিয়ে এসে তারপরে ছাড়েন। তো অনেকে তো ওই ভাইবা পর্যন্ত যে আটকায় যায়, আর আপনার তো একদম পুরো ফাইনাল না, লেভেল করে এটা আছে। ডিপেন্ড করে আসলে। ওটা প্রথম প্রথম হয়, আমারও হয়তো এরকম, আমার ওই নন ডিপার্টমেন্ট বেশি খারাপ হইতো, বেশিরভাগ খারাপ হইতো, এই জন্য ভাইবা দিতাম কিন্তু জব হইতো না। পরে যেগুলোতে জব হয়েছে এগুলোতে ডিপার্টমেন্ট গুলো একটু কঠিন ছিল, আর ননও কঠিন ছিল বলে এগুলোতে আগে গেছে আর কি। এখানে একটা তোমরা যে গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন আলোচনা করি, সেটা হচ্ছে ভাইবার একটা কোশ্চেন, যে আমরা আমাদের যে পাওয়ার সিস্টেম পুরাটা, যেটা কেন আমরা সাইনোসয়েডাল ওয়েভই ব্যবহার করি, অন্য কোনো ওয়েভ কেন ব্যবহার করি না? জি ঠিক ভাই। আছে, সাইনোসয়েডাল ওয়েভই কেন আমরা ব্যবহার করি, এর একটা কারণ আছে। আমাদের যে মূলত যে সার্কিট এলিমেন্ট তিনটা, সাপোজ কি আছে, রেজিস্ট্যান্স আছে, ইন্ডাক্টর আছে, আর হচ্ছে কি ক্যাপাসিটর আছে। ঠিক আছে, এই তিনটাতেই যদি আমি, লেটস সে আমি হচ্ছে স্কয়ার ওয়েভ দিতাম, ঠিক আছে, স্কয়ার ওয়েভ ভোল্টেজ আমি দিলাম, তাহলে এর আউটপুট কারেন্ট কি হবে? এর আউটপুট কারেন্ট হবে কি স্কয়ার ওয়েভ হবে। ঠিক আছে, কিন্তু ইন্ডাক্টর যদি হয়, ইন্ডাক্টরে স্কয়ার ওয়েভ ভোল্টেজ দিলে কি হবে, কারেন্ট কি হবে? ইন্ডাক্টরে হচ্ছে কারেন্ট কি, ল্যাগিং করবে। হচ্ছে, আচ্ছা ইন্ডাক্টরের ভোল্টেজ হচ্ছে এল ডিআই বাই ডিটি, ঠিক আছে না? তাহলে আমি কারেন্ট বের করবো, জি। তাহলে আমি আমার ডেরিভেটিভ করতে হবে, ইন্টিগ্রেট করতে হবে। তাহলে মানে আমি যদি একবার শর্টকাট, এটা আইটি সময় ইন্টিগ্রেশন হবে, তোমার এটা হবে 1/L ভিআইটি। ঠিক আছে, তার মানে মোট কথা ইন্টিগ্রেশন করতে হবে। তো স্কোয়ার পি ইন্টিগ্রেশন করলে কি হয়, স্কোয়ার পি ইন্টিগ্রেশন করলে এরকম ভাবে সোজা পাবা। ঠিক আছে, তার মানে স্কোয়ার ওয়েভ যদি হয়, তাহলে ইন্টিগ্রেশন করলে আমি ট্রায়াঙ্গুলার। তার মানে ভোল্টেজ আমি এর একটা দিছি মনে করি স্কোয়ার ওয়েভ একটা, আর কারেন্ট পাবো আমি হচ্ছে কি একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ পাবো। ঠিক আছে, এখন ক্যাপাসিটর অ্যাক্রসে কি হবে, ক্যাপাসিটর অ্যাক্রসে আমি ভোল্টেজ যদি স্কোয়ার ওয়েভ দিই, তাহলে ক্যাপাসিটরের কারেন্ট কি, কারেন্ট সমান কি আইসি সমান কি সি ডিভি বাই ডিটি না, জি। ডিভি বাই ডিটি। তো স্কয়ার ওয়েভকে যদি আমি হচ্ছে যে ডেরিভেটিভ করি, তাহলে আমি জাস্ট খালি কি ইম্পালস পাবো, এই সময় একটা ইম্পালস পাবো, এই সময় ডাবল দ্বিগুণ একটা ইম্পালস পাবো। আমি যদি ইম্পালসে লিখি ডেল্টা টি দ্বারা, যেটা লিখি পড়ছো কিনা জানি না, আমরা সাবাই করতে পারো।
আচ্ছা, ঠিক সিগন্যালিং আছে, এখন সিস্টেমের দেখো যে তিনটে এলিমেন্টে আমি হচ্ছে দিলাম স্কোয়ার ওয়েভ, তো এক একটাতে এক এক রকম ওয়েভ আসলো, বাট আমি যদি তিনটাতেই যদি আমি সাইনোসয়েডাল ওয়েভ দিই তাহলে কি হবে কম? রেজিস্ট্যান্সে যদি আমি সাইনোসয়েডাল ওয়েভ দিই আউটপুট কারেন্ট পাবো কি সাইনোসয়েডাল ওয়েভই পাবো। ঠিক আছে, আমি যদি ইন্ডাক্টরও দিই ইন্ডাক্টরও আমি কি পাবো সাইনোসয়েডাল ওয়েভই পাবো, জাস্ট খালি একটু ফেজ চেঞ্জ হয়ে যাবে। সাপোজ আমি সাইন ওয়েভ দিই ইন্ডাক্টরে ভোল্টেজ কারেন্ট যেহেতু 90 ডিগ্রিতে কি করবে ল্যাগ করে, তার মানে হচ্ছে যে এইখান থেকে শুরু হবে। 45 মিনিট তাড়াতাড়ি শেষ হয়ে যেতেছে নাকি, কয় মিনিট করে দিতেছে? ঠিক আছে, একইভাবে যদি আমি হচ্ছে কি বলে ক্যাপাসিটারে যদি আমি কি দিই একটা সাইনোসয়েডাল ওয়েভ দিই সাইন ওয়েভ দিই, তাহলে যেহেতু 90 লিড করে যাবে কোস ওয়েভ দেবে। সাইনোসয়েডাল মানে সাইন ওয়েভ কোস ওয়েভ দুইটা পাবে, তার মানে হচ্ছে আমি যদি সাইনোসয়েডাল ওয়েভ ব্যবহার করি তাহলে ইনপুট যদি আমি সাইনোসয়েডাল ভোল্টেজ দিই কারেন্টও আমি কি সাইনোসয়েডাল ওয়েভই পাই, জাস্ট খালি ফেজগুলো আমার চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এটা হচ্ছে যে অনেক অনেক সময় ভাইভাতে ধরে যে কেন আমরা সাইনোসয়েডাল ওয়েভই ব্যবহার করি আমার পাওয়ার সিস্টেমের জন্য। অ্যান্সারটা এইভাবে দিতে হবে, যদি বুঝাইতে পারো তাহলে যে সাইনোসয়েডাল ফাংশন ইজ অ্যান আইজেন ফাংশন অফ এলটিআই সিস্টেম। ঠিক আছে, লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। এটা আইজেন ফাংশন মনে হচ্ছে আমি ইনপুট যা দিব আউটপুট সে ওয়েভই পাবো, জাস্ট খালি একটা ফেজ চেঞ্জ হয়ে যাবে, হয় কিছু অ্যাঙ্গেলে আগায় যাবে নয় কিছু অ্যাঙ্গেলে পিছিয়ে যাবে, এইটাকে বলা হচ্ছে। এখানে হচ্ছে যে সাইনোসয়েডাল ওয়েভ হচ্ছে আইজেন ফাংশন এলটিআই সিস্টেমের জন্য, যদি এই জন্য আমি যদি এলটিআই সিস্টেমে একটা সাইন আপ ওয়েভ দিই তাহলে আমি হচ্ছে কি ওটাও কি সাইন পাবো, জাস্ট খালি ফেজের একটু চেঞ্জ হবে। এটা ভাইভাতে অনেক সময় কোশ্চিনে আসে ধরে ফিল্টার। আমার ফোন মনে হয় বন্ধ হয়ে যাবে না এবার। 2% চার্জ আছে স্যার। হুম, আমার ফোনে দেখতেছে চার্জ নাই, 2% আছে, মানে অফ হয়ে যায়। 2%। জি স্যার, চার্জ ছিল আচ্ছা দেখি এরপরে 2%। আরেকদিন তাহলে, আজকে তাহলে থাক, এরপরে তখন জি ভাই, এই পর্যন্ত। আরেকটা আর ক্লাসে আপনি নিয়ে দিব, জয়েন করে পড়ানো হবে আর শেখা হবে অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি ইনশাল্লাহ জয়েন করবো। ওইটা আপনি মনে হয় আগে